তাহলে আমাদের উপস্থিতি কম মনে হয় আজকে এই দুর্যোগকালীনের কারণে মনে হয় নাকি? বাসাতে তো দুর্যোগ নাই স্যার। যার যার বাসায় থেকে তো ক্লাস, বরং এখনই তো সব থেকে ভালো সময় হ্যাঁ হ্যাঁ, ক্লাস এখনই করার। সবচেয়ে ভালো সময়, হ্যাঁ সব দিক স্যার। দিয়ে বদ্ধ। আচ্ছা শুনুন, আজকে হয়তো রাত্রের ক্লাস কিন্তু সম্পূর্ণ মৌখিক হতে পারে। রাত্রের ক্লাস কোনো লেখা বাদে মৌখিক হতে পারে, অর্থাৎ রাত্রে দেখা যাচ্ছে আপনাদের সব ওই মুখে মুখে যা জ্যোতিষশাস্ত্রীয় সব জানা, এগুলো জানার বিষয় থাকতে পারে। সেইগুলো সারা দিন ধরে আপনারা প্রশ্ন করে ফেলবেন, সেই প্রশ্নগুলো নিয়ে হয়তো প্রশ্নোত্তর আকারে একটা ক্লাস করা হবে। কেন রাত্রেবেলায় বাইরে বের হওয়া সম্ভব নয়। রাত্রেবেলায় বাসায় থেকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে মনের চাহিদা যেগুলো সেগুলো পূরণ করার। যেমন গত ক্লাসে আপনারা দণ্ডপল বিপল বোঝেন নাই, তো এক্ষেত্রে আমরা আগে ঘন্টায় করে তারপরে বুঝাবো। ইতিমধ্যে কিন্তু শুভম বিশ্বাস একটা সঠিক বের করেছেন। তারপরে হচ্ছে দেব, কি দেব যেন, দেব দেব হ্যাঁ জয়ন্ত কুমার দেব, উনিও যেটা বের করে পাঠিয়েছেন সঠিক বের করেছেন। এই দুইটা আমি পেয়েছি, আরো একজনের কার পেয়েছি যেন, আর একজন কে পাঠিয়েছেন, সেও সঠিক পাঠিয়েছেন। অর্থাৎ ওই ঐকিক নিয়মে যেতে হবে যে আমাদের আড়াই দণ্ডে 1 ঘন্টা। তো আড়াই দণ্ডে 1 ঘন্টা হলে আমাদের যে কয় ঘন্টা পরে জন্মগ্রহণ করবে সেটাকে দণ্ড করতে হবে। তো গুরুজি আগেই দণ্ডে না যেয়ে যদি ঘন্টায় যেতেন, আমাদের জন্ম সময় তো আমরা ঘন্টায় পাই, সেখান থেকে আমাদের দণ্ড করতে হবে। আমরা তো দণ্ডে কোনো সময় পাই না, কিন্তু গুরুজি আলোচনা করতে করতে গেছেন যে কোষ্ঠী থেকে উনি আলোচনা করতে গেছেন, কিন্তু আমাদের আলোচনা হবে জন্ম সময় থেকে। সেই সময় থেকে যদি দণ্ডে যেতাম আপনাদের বুঝতে সুবিধা হতো। এই জন্য আমি বারবার করে বলেছিলাম যে গুরুজি আজকে এই জায়গায় এই পথে না যেয়ে আমরা আগে ঘন্টার থেকে যে তারপর দণ্ডে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, এটা পরবর্তী ক্লাসেই হবে। যেহেতু এখন এই আজকে কিন্তু আমাদের স্যারের সংকট আছে, যেহেতু এসকে ঘোষ স্যার উনি গ্রামের বাড়িতে আছে, উনি বাইরে বের হতে পারছেন না। আর সব থেকে বাংলাদেশের যশোর এবং খুলনা এই দুটি জায়গায় কিন্তু বেশি আক্রান্ত। আমাদের খুলনাতে গতকালকে 39 জন মারা গেছেন, যা বাংলাদেশে 143 জনের মধ্যে 39 জন শুধু খুলনাতে। অর্থাৎ এটা যে কত বড় মানে মহামারী দেখা দিয়েছে তা ভাবার অবকাশ রাখে না। যেহেতু 64টা জেলার মধ্যে 143 জন, তার মধ্যে খুলনাতেই শুধু মারা গেছেন 39 জন। এমনকি আমাদের খুলনার একমাত্র পিসিআর ল্যাব, সেটা পর্যন্ত জীবাণু আক্রান্ত হয় কিন্তু বন্ধ আছে পরীক্ষা, যে সেখানে পরীক্ষা পর্যন্ত হচ্ছে না। সাতক্ষীরাতে আপনারা দেখেছেন যে অক্সিজেন সংকটে 9 জন মারা গেছেন, অথচ সাতক্ষীরাতেই কিন্তু আমাদের রাজীব স্যারের বাসা, সে নিজেও করোনায় আক্রান্ত, সে আমাদের ক্লাস নিতে পারছে না। তো আজকে একটু আপনাদের স্যারের সংকট আছে। আমার ক্লাসের পরে প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবেন, নেওয়ার পরে রাত্রের বেলায় আমরা মৌখিক আলোচনা করব। আমি বাসার থেকে যোগদান করব, যোগদান করে আপনাদের যে সকল প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে সকালেই আমরা 3 সংখ্যা নিয়ে ক্লাস শুরু করব। 3 সংখ্যার পরে আমরা পামিস্ট্রির উপরেও একটু টাচ দিয়ে যাব, তারপরে প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবেন, দিয়ে আমরা এইভাবে শেষ করব। আর রাত্রেও ওই যথারীতি একই সময়ে শুরু হবে, কিন্তু সেই সময় কোনো ওই গাণিতিক অংশ বাদে। গাণিতিক অংশ বোর্ডে না দেখালে বোঝানো যায় না। যে কথাটি গতকালকে বললাম যে আমরা জন্ম সময় থেকে যদি যেতাম তাহলে কিন্তু এটা সহজ, একেবারে ঐকিক নিয়মে যেতে হবে আমাদের। কিন্তু গুরুজি বলেছেন কোষ্ঠী থেকে, যেহেতু বাংলাদেশে প্রায় শিশু দৃষ্টি বিচার, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা কোষ্ঠীতে পাই যে দণ্ডপলে লেখা থাকে, তো সেই দণ্ডপলে কিভাবে যাব। তো ধরেন ওনার একটা বের করা ছিল যে সময়টা, সেই সময়টা ধরেই হয়তো উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু আমরা যেহেতু শিশু, আমরা নতুন কেবল প্রথম ব্যাচে ভর্তি হয়েছি, তো আমাদের এখন এই দণ্ড থেকে যদি ঘন্টায় আসতে হয়, মানে উল্টা দিক থেকে যদি আসতে হয়, আমাদের জন্য একটু কঠিন হয়। তো এটা পরের ক্লাসেই আমরা এটা সমাধান করব, আজকের ক্লাসে হবে না, মানে আজকের দিনে হবে না। আর তার ভিতরে শুভম বিশ্বাস এবং জয়ন্ত কুমার দেব নিশ্চিত সঠিক বের করেছেন। প্রয়োজনে আপনারা আলাপ আলোচনা করে একটু আগায় নেবেন, নেওয়ার পরে তারপরে যেটা বাকি থাকবে সেটা আগামী ক্লাসে সমাধান হবে। প্রেসিডেন্ট স্যার যোগদান করেছেন দেখছি। প্রেসিডেন্ট স্যার ভালো আছেন?
প্রেসিডেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ জীবিত আছি। ও জীবিত আছেন? হুম। হ্যাঁ স্যার, তাহলে কি আমি ক্লাস শুরু করব? হ্যাঁ শুরু করেন শুরু করেন। আচ্ছা স্যার। তো দেখেন, আজকে 3 সংখ্যা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সংখ্যাতত্ত্ব ক্লাস 3। আজকের তারিখটা কিন্তু 2/7/2021। তারিখটা একটু লিখে রাখতে হবে যে আজকের ক্লাসের তারিখটা 2/7/2021। এই তারিখে ক্লাস হচ্ছে 3 সংখ্যার ক্লাস। সংখ্যা 3 দিয়ে আমরা কিভাবে ভাগ্য নির্ণয় করব, মানে 3 তারিখে যারা জন্মগ্রহণ করবে, এমনকি যারা 3, 12, 21 এবং 31 তারিখে যারা জন্মগ্রহণ করবে তাদের ভাগ্য কেমন হবে। এইখানে দেখুন দুটো সংখ্যা কিন্তু সম্পূর্ণ এক থাকছে। এক থাকছে বলতে দুটো সংখ্যা বলতে ধরুন 12 আর 21, দুটোই কিন্তু মানে চন্দ্র এবং রবি এবং চন্দ্র নিয়েই কিন্তু তাদের জন্ম। কিন্তু এই দুটো তারিখের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে অনুধাবন করতে হবে। তার আগে একটু বুঝতে হবে যে সংখ্যা 3 হচ্ছে যে সব সময় ধরতে হবে সংখ্যা 3 হচ্ছে পুরুষ এবং স্ত্রী, এই দুটোর মিলনে হচ্ছে যে সন্তান জন্মগ্রহণ করবে সেইটা হচ্ছে 3 সংখ্যা। তো যেহেতু রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মাতা, এই দুজনের মিলনে যে পরবর্তী বংশধর আসবে সেই হচ্ছে সংখ্যা 3। তো আমরা এই 3টি সংখ্যাকে প্রত্যেকটাকে এক সংখ্যায় রূপান্তর তো আমরা করতেই পারি। 2 এর 1 3, এই যোগ দিলে সমান 3, আর 3 যোগ 0 সমান 3, আর 3 তো 3 আছেই। অর্থাৎ সবাই কিন্তু 3 তারিখের বা 3 সংখ্যার জাতক বা জাতিকা। তো এই যে 3 সংখ্যা জাতক জাতিকা, সব থেকে সংখ্যা তত্ত্বের জগতে এই 3-এর গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। 3 হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতি, যাকে অঙ্গিরাজ পুত্র বলা হয়। অর্থাৎ সকল দেবতার গুরু যেহেতু বৃহস্পতি, তো তাকে কিন্তু সব জায়গায় আমাদের প্রয়োজন। অর্থাৎ একমাত্র বৃহস্পতিই কিন্তু পারবে আমাদেরকে বাঁচিয়ে রাখতে, অর্থাৎ আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধি এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান যা কিছু আমরা চাই না কেন, এটা কিন্তু এই সংখ্যা 3-এর আন্ডারে থাকবে। কিশোর কুমার বাবু ভিডিওটা অন করুন। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এখানে 3, 12, 21, 30 এটা আমরা কিসের ভিত্তিতে লিখলাম স্যার? ও, আমরা 1 তারিখে যেমন লিখেছিলাম যে 1 তারিখ যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে লিখেছিলাম না 1, 10, 19 এবং 28 লিখেছিলাম, মনে আছে? হ্যাঁ। 2 তারিখে যারা জন্মগ্রহণ করছে তারা 2 সংখ্যা জাতকের ক্ষেত্রে 2, 11 হচ্ছে 20 এবং 29, এটা লিখেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, যদি মনে পড়ে ঠিক তাই। 3, 12, 21, 30 এক সংখ্যায় রূপান্তর করলে 3 সংখ্যা জাতক বা জাতিকা হবে। এক সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা এভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সংখ্যা 3। 1 আর 2 ক্লাস হয়ে গেছে আগে। যদি ওই ক্লাসে না অ্যাটেন্ড করে থাকেন আপনি, তাহলে আমাদের গ্রুপে কিন্তু বিএনএস একাডেমি যে গ্রুপটা, আপনারা রিকোয়েস্ট পাঠালেই শুধু মানে বিএনএস একাডেমিতে দেখার চেষ্টা করলেই দেখতে পারবেন না, ওখানে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাদের। রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করার পরে তারপরে ওইখানকার ভিডিও দেখতে পারবেন, এমনি দেখতে পারবেন না। হ্যাঁ স্যার, আরেকটা কথা স্যার, এখানে ওই আমাদের যে প্রিন্সিপাল স্যার ওনার ভিডিও বা এসকে ঘোষ স্যারের ভিডিও এগুলা যে নেই স্যার? হ্যাঁ সবগুলোই আছে, এখন কোনো পেন্ডিং ভিডিও নেই। আপনি দেখেন ওখানে ঢুকলে আমাদের সকল ভিডিওই আপলোড হয়ে গেছে। যদিও প্রথমে আমাদের একটু বাধা ছিল, আমাদের গত ব্যাচের পরীক্ষার যে ভিডিও আপলোড করা হয়েছিল না, না হওয়ার কারণে, সময় স্বল্পতার কারণে। তো 1 সপ্তাহ আমি আমার একজন টেকনিশিয়ানকে ছুটি দিয়ে সেই পুরো 1 সপ্তাহ শুধু এই ক্লাসের ভিডিও আপলোড দেওয়ার দায়িত্ব তাকে দিয়ে এখন পরিপূর্ণ করেছি। এখন কারেন্ট পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ভিডিও আছে। হয়তো আপনি 2 দিন আগে বা 3 দিন আগে দেখেছিলেন, তখন হয়তো ছিল না, কিন্তু এখন আছে। আচ্ছা ঠিক আছে।
আর আরো একটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেরি হওয়ার কারণ হচ্ছে একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, তো এই 3 ঘন্টার একটা ভিডিও আপলোড হতে কত সময় লাগে আপনারা যারা 10 মিনিটের একটা ভিডিও আপলোড করবেন তারা বুঝতে পারবেন যে 10 মিনিটে যদি আমার নমস্কার। 20 মিনিট 30 মিনিট লাগে আপলোড হতে, তাহলে এবার 2 ঘন্টার একটা ভিডিও আপলোড হতে কত সময় লাগবে। আর সেই ভিডিওর অংশ ধরেন প্রথম অংশ যদি প্রথমে আপনারা সবাই যোগদান করেন না, সেই সময় জুম চালু করলেই কিন্তু রেকর্ড কত চালু হয়ে যায়। নমস্কার, হ্যাঁ নমস্কার ভট্টাচার্য বাবু। আমার নেটের প্রবলেম করতেছিল বলে আমি ঢুকতে পারিনি। আচ্ছা আচ্ছা, যাক, দুঃখিত। তারপরেও ঢুকেছেন, এইটাই আমাদের জন্য অসংখ্য পাওয়া। আপনি ছাড়া যেন ক্লাস শূন্য মনে হয়। আরে বাবা। হ্যাঁ, তো আজকের এই যে সংখ্যা 3 বৃহস্পতি, এই বৃহস্পতির যে বারবার বলছি যে কেন গুরুত্ব বেশি, এখানে একটি গল্প আমাদের কিন্তু জানতে হবে। যে দেখুন প্রথম যে বললাম যে নারী আর পুরুষের মিলনে যে সন্তান জন্মগ্রহণ করবে সেটি হচ্ছে এই, অর্থাৎ বর্ধন ঘটাবে কিন্তু বৃহস্পতি, বৃদ্ধি ঘটাবে। তাই জনসমাজকে বলুন আর পশু পাখি যাই বলুন, পৃথিবীর বুকে যা কিছু বর্ধন ঘটাবে বা বৃদ্ধি ঘটাবে, সব প্রসার বা যা কিছু ঘটাবে সব কিন্তু বৃহস্পতি ঘটাবে। যার জন্য বৃহস্পতির জাতক জাতিকারা কিন্তু রাজনীতিবিদ হয় বেশি। তো রাজনীতিবিদ কেন হয়? রাজনীতিবিদদের যদি প্রসার বেশি না ঘটে তাহলে ভোট বেশি পড়বে না, ভোট বেশি না পড়লে তো সে তার শেয়ার পাবে না, পাবে পাবে না, এটাই কিন্তু নিয়ম। তাছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন বৈদিক ঋষিদের মতে, যেমন হচ্ছে দুলোক, অন্তরিক্ষ লোক এবং ভূলোক। এটা আমরা জানি মনে হয়, জানি না? বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আবার এই প্রত্যেকটা ভাগকে, যেমন ভূলোককে ভুব এবং স্বলোক, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আবার কিন্তু জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, 3টি স্তর। একটা জাগ্রত মানে জেগে থাকি আমরা যেটা দেখি, একটা ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখি, আর সুষুপ্তি অর্থাৎ আমরা যেটা ওই তন্দ্রাবস্থায় যেটা দেখি, এটাও কিন্তু এই 3 অবস্থায় ভাগ করা হয়েছে। আর অন্তরিক্ষ লোককে কিন্তু আধ্যাত্ম চেতনার উপর যে অতীন্দ্রিয় অনুভূতি, সেটা কিন্তু প্রকাশ করা হয়। এসব কিন্তু বৃহস্পতির আন্ডারে। আবার দেখুন আমরা যেমন দেখি যে শত রজতম 3 গুণ, আমরা যখন নক্ষত্র অনুযায়ী আমরা যখন গুণে যাব, যখন আমরা গণে যাব, যখন আমরা বর্ণতে যাব, জাতিতে যাব, নারীতে যাব, তখনও কিন্তু আমাদের এটি লাগবে। অর্থাৎ এই যে শত রজতম 3টি গুণ মানুষের মধ্যে। তো তারপরে বুদ্ধির ধর্ম 3টি, যেমন মানুষের যে বুদ্ধির যে ধর্ম, একটা হচ্ছে স্মৃতি, একটা অনুমিতি, একটা প্রত্যক্ষ। তো স্মৃতিটাও কিন্তু আমাদের দরকার, যে স্মৃতি শক্তি কতটা, অনুমিতি কতটা, আমাদের অনুমান শক্তি কতটা, আর হচ্ছে প্রত্যক্ষ শক্তি আমাদের কতটা বা প্রত্যক্ষ জ্ঞান কতটা, এটাও কিন্তু এই বৃহস্পতির আন্ডারে। তাছাড়া দেখবেন যে এই শক্তির 3টি স্তর, যেমন জ্ঞান, জ্ঞেয় আর জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞাতা। তাছাড়া যেমন আমরা কিন্তু 3 প্রকার দণ্ড জানি, যেমন কারাদণ্ড, মানদণ্ড, অর্থদণ্ড। বিশেষভাবে এই 3টি দণ্ড কিন্তু হয়ে থাকে। এই 3 দণ্ড মানে সেই বৃহস্পতি, এই বৃহস্পতিতে যেতে হবে। তাছাড়া কোরআন শরীফে কিন্তু সূরা 3, যে এখানে আমাদের ইসলাম ধর্মাবলম্বী কে আছে এখানে? মোহাম্মদ জাকির হোসেন আছে। তো এই যে সূরা 3-এ 3 সংখ্যাতে কিন্তু প্রকাশ পেয়েছে এই সূরা 3 সংখ্যার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের মধ্যেও কিন্তু আমরা যদি দেখি যে 3 সংখ্যার গুরুত্বটা কত, এর উপরে গুরুত্ব আর নেই। তাছাড়া মহান রাব্বুল আলামিনের কিন্তু 3টি নাম, সেই 3টি নাম কি বলুন তো? আল্লাহ রহিম রহমান নাকি? রহমান আর রাহিম। হ্যাঁ, আর রহমান, রাহিম, মালিক। না না, আল্লাহ আর হচ্ছে রহিম রহমান সম্ভবত। তাছাড়াও দেখুন, আমরা ওইটা পরে আসি, মনে পড়লে আমরা বলবো। দেখুন আমরা সকাল দুপুর সন্ধ্যা কিন্তু গায়ত্রী পাঠ করি। আবার দেখুন স্তর 3টা, স্বর্গ মর্ত পাতাল, এটাও কিন্তু আমরা দেখি। আবার ধর্মের দিকে যদি যাই তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে আমরা
ইয়ে বলি, মানে ত্রিনাথ বলি, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, এটাও কিন্তু সেই তিন। আবার শরীরের রোগ দেখুন তিন স্তরে, বায়ু পিত্ত কফ, যে তিনটে নিয়ে হচ্ছে আমাদের রোগ ব্যাধি হয়, বায়ু পিত্ত এবং কফ দিয়ে। তাছাড়া মানুষের চোখ কিন্তু তিনটি, যেমন ডাইনে বামে চোখ এবং আপনার জ্ঞান চক্ষু যেটা, অর্থাৎ এই তিনটি চোখ। তাছাড়া যেমন ত্রিনয়ন, ত্রিভুবন, ত্রিকাল, এইসব ত্রিকোণের মধ্যেই কিন্তু এই বৃহস্পতি লুকায়িত বা সর্বদা থাকবে। আবার যেমন ধরুন আমরা একে অপরের মধ্যে মিলন ঘটছে, আবার কখনো বিরহ ঘটছে, কখনো বিচ্ছেদ ঘটছে। তো এই যে মিলনটাকে একটা স্তর, বিরহ একটা স্তর, আর বিচ্ছেদ আবার আর একটা স্তর। তাছাড়া স্বর্গ মর্ত পাতাল তো আমি পূর্বেই বললাম। এমনকি চন্দ্র সূর্য যতদিন পৃথিবীর বুকে উদিত থাকবে এবং অস্ত যাবে, এই নিয়ম যতদিন প্রচলন থাকবে ততদিন কিন্তু এই ত্রিকালের থেকে বা ত্রিমোহ থেকে মানুষের কোনো মুক্তি হবে না। অর্থাৎ চন্দ্র সূর্য যখন থাকবে, যে সংখ্যার মধ্যে চন্দ্র আর সূর্য থাকবে তার বিনাশ কখনো নেই, কারণ চন্দ্র সূর্য বিনাশ হবে না, অর্থাৎ তিন সংখ্যার কোনো বিনাশ নেই। এটা সর্বদা তিন সংখ্যার আরেকটা কি ধরা যায় স্যার? ইরা, পিঙ্গলা, সুষমা। হ্যাঁ, ইরা, পিঙ্গলা, সুষমা, তিনটি নারী, এটা ধরা যায় যে তিনটি নারীকে আমরা জাগ্রত করলে কিন্তু আধ্যাত্ম চেতনায় আমরা যেতে পারি। তাছাড়া ধরুন আমরা কোথাও কিন্তু লিখি, যেমন অনেক সুন্দর জায়গাতে আপনি ভালো একটা জিনিস উদ্বোধন করবেন, ভালো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ভালো ধরুন একটি বাস আপনি নতুন কিনলেন, আপনি হিন্দু মানুষ, আপনি বাসের প্রথমে কিন্তু লিখবেন সত্যম শিবম সুন্দরম, এই কথাটা কিন্তু আমরা লিখি, দেখি না? তো এই যে জিনিসটা লিখি, এটা কিন্তু এর মধ্যে দিয়েই এই বৃহস্পতির উপরেই কিন্তু আমরা নির্ভর করে লিখি। বয় দিতে নাকি? কিন্তু আমি ওই হ্যাঁ, মহান রাব্বুল আলামিনের তিনটি নাম, সেটা হচ্ছে আল্লাহ, রহিম এবং রহমান। এই তিনটি নামই কিন্তু সচরাচর প্রচলিত, যদিও শত নাম আছে, যেমন আমাদের শ্রীকৃষ্ণের শত নাম, বা আমরা অনেকেরই কিন্তু শত নাম পাই। তো এইরকম মহান রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছেন, তার ভিতর বিশেষভাবে তিনটি নাম আল্লাহ, রহিম এবং রহমান, এই তিনটি নামকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় বা বেশি পাওয়া হয়। তাছাড়াও ধরুন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে তিনটি শিলা দিয়ে, যেমন আগ্নেয় শিলা, বাল্লিক শিলা, রূপান্তরিত শিলা, এই তিনটি শিলা দিয়েই কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে। আবার পৃথিবী ধ্বংস হবে, আমি আগের দিন বলেছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যার মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি হয়, যেটা হিরোশিমা, নাগাসাকি। হিরোশিমা, নাগাসাকিতে আজও যদি যাওয়া হয়, তো যেখানে সেই অ্যাটম বোমা মারা হয়েছিল, সেই জায়গাটিতে আজও পর্যন্ত একটি গাছের অঙ্কুরও জন্মায়নি। তো দেখুন, এটা কিন্তু মানে অস্ত্র না, এটা একটা জৈবিক অস্ত্র, মানে জীবাণু। জীবাণু দ্বারাকে মাটিকে পুড়িয়ে, ঘর বাড়ি পুড়িয়ে একবার ধুলায় ডাস্ট করে ফেলা হয়েছে। আজও পর্যন্ত সেখানে কিন্তু একটি বিল্ডিং বা ধরুন একটি গাছপালা, একটি রাস্তাঘাট, কোনো কিছুই কিন্তু এখনো তৈরি হয়নি। এটা আপনারা কোনোদিন যদি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে জাপানের ভিসা যদিও কঠিন, তো এই জায়গাটা একটু দেখবেন। এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে বিশ্বের বুকে অ্যাটম বোমা শুধুমাত্র দুবারই নিক্ষেপ হয়েছে, একটা হিরোশিমা, একটা নাগাসাকি। দুটোর দূরত্ব কিন্তু খুব বেশি দূরে নয়। আর তাছাড়া আপনারা যখন এই ইসের থেকে ওসাকা থেকে ট্রেনে আপনাদের 2.5 ঘন্টার মতো পথ মাত্র, তো ওসাকা থেকে, ওসাকা একটা বড় শহর, সেখান থেকে 2.5 ঘন্টা ট্রেনে যেয়ে আপনারা এই হিরোশিমা, নাগাসাকি দেখে আসতে পারবেন। যদি কখনো সম্ভব হয় তাহলে যাবেন। এইসব প্রাচীন নিদর্শন কিন্তু আপনাদের জ্যোতিষ জগতে নিয়ে যেতে বা গবেষণা করতে সহযোগিতা করবে। সেই সঙ্গে দেখুন, ওই যেমন কে ডেনি সাহা না তন্ময় বাগচি বললেন যে যেমন আমরা কি ইরা, পিঙ্গলা, সুষমাকে ধরতে পারি কিনা, তেমনি আমরা কিন্তু পূরক, রেচক আর কুম্ভককে ধরতে পারি। প্রাণায়ামের 3টি স্তর ধরতে পারি না, যে আমরা শ্বাস নিচ্ছি, আমরা শ্বাস গ্রহণ করছি মানে কুম্ভক, আর রেচক মানে ছেড়ে দিচ্ছি, এটাও কিন্তু আমরা ধরে নিতে পারি। তাছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডেই কিন্তু যত দিকেই তাকান না কেন, আমি আগে একদিন বলেছিলাম যে পৃথিবী যদি একটি ত্রিভুজ হয় তাহলে সকল কিছু গতিশীল, আর বিজ্ঞান কিন্তু পৃথিবীকে একটা ত্রিভুজ বলেছে। তো ত্রিভুজেরও 3টি কোণ, অর্থাৎ এই 3টি কোণ কিন্তু সেই বৃহস্পতি থেকেই আসছে। অর্থাৎ সকল সংখ্যাকে গণনা করতে যখন আমরা যাব, তো বৃহস্পতির সংখ্যাকে আগে গুরুত্ব দিতে হবে। তো বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3।
তো আজকে ক্লাস শুরু হচ্ছে 2/7/2021, 2/7/2/9/5/14 4/1/5 তারিখে, 5 সংখ্যার তারিখে। দেখুন 5 7 12 13 14, 1 + 4 = 5। তো যে তারিখে ক্লাসটা শুরু হচ্ছে সে তারিখটায় কিন্তু বুদ্ধির দেবতা বুধ বা বোধন শক্তির কারক বুধ এখানে কিন্তু রয়েছে, যে ক্লাসটি শুরু হচ্ছে। স্বপন চক্রবর্তী, স্বপন বাবু নমস্কার। ইনি হচ্ছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার নির্বাহী সভাপতি বাবু স্বপন কুমার চক্রবর্তী। আপনার পরিচয়টা একটু দিন। স্বপন চক্রবর্তী, আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার স্যার, আমি স্বপন চক্রবর্তী চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ, আমি ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটিতে আপনার আছি, দীর্ঘদিন ধরে আছি। আমি ইতিমধ্যে আপনার অনেক কথা শুনেছি, ক্লাসও আপনার ওটা নিয়ে শুনেছি। তো এখন আপনার প্রেসিডেন্ট সাহেবকে আপনার ওটা নিয়ে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি রীতিমতো আপনার ক্লাস করব। তো আমার খুব ভালো লাগতেছে যে এই বয়সে এসে আমি যে আপনার ক্লাস করতে পারছি বা আপনার দাদা আপনার বয়স বাড়ে নাই, আপনার বয়স মাত্র 12 কি 13, আপনাকে আরো 18 বছর যাইতে সময় লাগবে। অবশ্যই অবশ্যই স্যার, আপনাকে অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনি জয়েন করছেন আমাদের এখানে, আপনি এই যে জয়েন করছেন, শিক্ষার কোনো বয়স নাই আর এর শরমের নাই। আপনাকে আমরা ধন্যবাদ জানাই। শুরু করেন দাদা। ওকে স্যার। তো আমরা এখানে কিন্তু সবথেকে বয়োকনিষ্ঠ দুজনকে পেলাম, একজন ভট্টাচার্য বাবু, একজন চক্রবর্তী বাবু। হ্যাঁ, এই দুইজন বয়োকনিষ্ঠ, যেহেতু প্রেসিডেন্ট স্যার বলেছেন আপনাদের এখনো 18 বছর হতে সময় লাগবে। তো আর তাছাড়া লিটল মাস্টার হিসাবে আমরা শোভন বিশ্বাসকে পেয়েছি, আর একজন পেয়েছি হচ্ছে কি নাম জানো, পরমা রায়। তো এই দুইজনকে পেয়েছি। তো যাই হোক, আমরা অত্যন্ত গর্বিত যে এই আগ্রহ দেখে যে ভট্টাচার্য বাবুর ব্যাংকে চাকরি করেন, ওনার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছেন। স্বপন চক্রবর্তী বাবু উনি জীবন বীমাতে চাকরি করেন এবং ওনারও কিন্তু রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে। তো এই বয়সেও ইনাদের শিখার যে আগ্রহ, এই আগ্রহকে আসলে আমি সত্যিকারের অর্থে আমি কৃতজ্ঞ ইনাদের দুজনের প্রতি। তো এই যে জ্যোতিষশাস্ত্র কোথায় নিয়ে যেতে পারবে, বা ইনাদের মতো জ্ঞানীগুণী মানুষ বা এই ব্যাচে আমরা যাদেরকে পেয়েছি সবার যে জানার শিখার যে আগ্রহ, এই আগ্রহ সত্যি আমাকে মহিমান্বিত করেছে। যার জন্য আমি এই সকালবেলায় বাসার থেকে চিন্তা করলাম যে বাসায় থেকে ক্লাস নিলে তো আমি কিছুই দেখাতে পারবো না, তো টিভির প্রোগ্রাম যেহেতু করতে, টিভির প্রোগ্রামের অজুহাত দিয়ে তো আমি স্টুডিওতে যেতে পারবো। ফেরার পথে হয়তো সমস্যা হবে, তো ফেরার পথে দেখা যাক, দেখি প্রশাসন যা জিজ্ঞেস করে একটা কিছু বলে হয়তো করতে হবে। তো এই যে ফাঁকি দিয়ে, ধরুন এক কথায় যে আমার টিভির প্রোগ্রাম 9টায় শেষ, তো এই পর্যন্ত আমার কিন্তু অ্যালাউ আছে রাস্তায় বের হওয়ার, যে 8টা থেকে 9টা পর্যন্ত আমার যেহেতু লাইভ প্রোগ্রাম আছে, এর জন্য কিন্তু দেখুন মিডিয়াকে কিন্তু মিডিয়া রিলেটেড সবার জন্য কিন্তু বাইরে বের হওয়ার অ্যালাউ আছে। কিন্তু তার পরবর্তী সময়ে তো আমার অ্যালাউ নেই। এটা ক্লাস তো আর আমাদের সরকারের ইসের মধ্যে পড়ে না, বা আমাদের এর জন্য যাতায়াতের মধ্যে পড়ে না। তবুও আপনাদের পেয়ে ধন্য। তো আপনারা লক্ষ্য রাখুন যে 3, 12, 21 এবং 30 তারিখে যারা জন্মগ্রহণ করছেন সবাই বৃহস্পতির জাতক বা জাতিকা হচ্ছেন। তো এইবার পার্থক্যটা কি, যারা 1 তারিখ 2 তারিখের ক্লাসটা করেছেন তাদের জন্য কিন্তু সব থেকে সহজ হবে যে 3, 12, 21 এবং 30 সূত্র কিন্তু একটাই, যে 3 তারিখ হচ্ছে শুধু বৃহস্পতি, এই জাতক শুধু বৃহস্পতির জাতক হবে। প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠা থাকবে, জ্ঞান গরিমা থাকবে, সততা নিষ্ঠা একাগ্রতা থাকবে, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, পাণ্ডিত্য সবকিছু থাকবে। বিশেষ করে শিক্ষকতা, গুরুগিরি বা অধ্যয়ন অধ্যাপনা এই সকল ভিত্তিতে তারা নিযুক্ত থাকবে। আবার ব্যবসা বাণিজ্যে গেলে বই পুস্তকের ব্যবসা, লেখনির ব্যবসা বা লেখক, এমনকি জগতের বুকে যারা নামজাদা হয়েছে তাদের জন্য এই বৃহস্পতি ব্যতি রেখে কিন্তু সম্ভব নয়।
যে বড় বড় রাজনীতিবিদ হতে গেলে বা বড় বড় যেখানেই যান না কেন, জীবনে বড় কিছু হতে গেলে কিন্তু এই বৃহস্পতির অবদান লাগবেই। কারণ বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ আর সম্মানের মালিক। তো প্রতিষ্ঠা যদি না থাকে, যশ যদি না থাকে, আর সম্মান যদি আমি না পাই, তাহলে আমি বড় শুধু 6 ফুট লম্বা হলেই কি বড় হব? তা কিন্তু হব না। অর্থাৎ আমাদের বড় হতে হবে শিক্ষায়। মানুষ কথায় বলে যে এক কাটে ধারে আর এক কাটে ভারে। তো আমাদের ধারে কাটতে হবে, আমাদের ভারে কাটার প্রয়োজন নেই। আমাদের বিদ্যা দিয়ে বোঝাতে হবে যে আমরা প্রকৃত পক্ষে কিছু শিখেছি। তো এই 3 সংখ্যার জাতক জাতিকারা, বিশেষ করে যারা বৈষ্ণব, যারা এককভাবে শিক্ষা গ্রহণ করেছেন, এমনকি কোথাও মানে প্রয়োগ করছেন, সে তার ভক্তবৃন্দদের জন্য নিজের ব্লাডের কাউকে সঙ্গে না নিয়ে বাড়ির থেকে একা বেরিয়ে যাচ্ছেন। যেমন 2 দিন আগে 29 তারিখে অ্যাক্সিডেন্টে আমার এক গুরুদেব মারা গেছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। ইনি ছিলেন ইসকনের বাংলাদেশ ইসকন সমাজ, যে ইসকন সম্প্রদায়, ইসকন সম্প্রদায়ের মধ্যে দক্ষিণ উত্তরবঙ্গের মধ্যে উনি সব থেকে প্রধান ব্যক্তিত্ব। ওনার দায়িত্বেই ছিল দক্ষিণ উত্তরবঙ্গে যত মন্দির ছিল সব মন্দিরের পরিচালক ছিলেন উনি। রামসরা ধামের রামসরাই মন্দির যশোরের ওই মন্দিরের অধ্যক্ষ ছিলেন। উনি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন 29 তারিখ সন্ধ্যা 6টায়। তো দেখুন উনরা কিন্তু জমিদার বংশের ছেলে, 3 ভাই উনরা। ওনার মা বেঁচে আছেন, বাবা নেই। এমনকি মায়ের সঙ্গে বছরে একদিন দেখা করতে যান, কিন্তু দেখা করতে যান যে মা কান্নাকাটি করে, তার জন্য উনি দেখা করতে কম যান, যে উনি সংসার ত্যাগী সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। এবং গতকালকে শুনলাম যে ইসকন সম্প্রদায় নাকি একটি সিদ্ধান্ত নিয়েছে উনি পূজা পাবেন। তো যেহেতু প্রভুপাদের পরে আর কিন্তু পূজা পাওয়ার মতো কেউ হয়নি, বা আমাদের বাংলাদেশে পূজা পাওয়ার মতো ইসকন সম্প্রদায়ের কেউ যায়নি। আমি যদিও এটা এখনো লিখিত আকারে সার্কুলার পাইনি, আজকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার পরে আর কি মন্দিরে বিশেষ যে অনুষ্ঠান সেটি হবে। তো এই দুর্যোগ না থাকলে অবশ্যই আমি সেখানে হাজির হতাম। তো পূজা পাবেন, মানে এত বড় ব্যক্তিত্ব ছিলেন, তার অকাল মৃত্যু ঘটেছে। তো এটা অনেকটা ব্যথিত করেছে। তো এই সকল মানুষ তৈরি করে কিন্তু এই বৃহস্পতি, এবং এই বৃহস্পতি যাদের স্ট্রং থাকবে তারাই কিন্তু এই ধরনের জায়গায় পৌঁছে যাবে, যেতেই হবে তাকে, বা নিয়ে যাবেই। কারণ এখন ইনাকে পিছনে টেনে রাখার মতো কেউ নেই। 3 তারিখে জন্ম, ওনার জন্মটাও কিন্তু 3 তারিখে। ওনার জন্ম প্ল্যানেটটি আমার চেম্বারেই আছে, সবসময় বিচার করতাম। উনি প্রথমে আমার কাছে যখন আসতেন তখন উনি গেরুয়া বসন ত্যাগ করে জিন্সের প্যান্ট জামা পরে মাথায় টুপি দিয়ে, মাথা যেহেতু চুল ফেলা টিকি ধরা, তো মাথায় টুপি দিয়ে আমার কাছে আসতেন। এবং এসে এক ক্রমে মানে কম করে 8-10 দিন, মানে মাসে মাসে একবার আসতেন আর বলতেন আমার ব্যবসায় লস হয়ে গেছে, আমি এখন কি করব, আমি এই ঋণ দায়িত্ব থেকে কিভাবে মুক্ত পাবো, আমি জমি জমা কিভাবে বিক্রি করব, মানে তাও বিক্রি হচ্ছে না। তো এই যে কথায় আমি বারবার বলতাম আপনি কেন ব্যবসায় গেছেন, জীবনে কেন ব্যবসা করবেন? আরে আপনার থাকার কথা মঠ মন্দির শ্মশান মশান এইসব জায়গায়, আপনি সেই সব জায়গায় চলে যান, ইন্ডিয়ায় চলে যান, পাহাড় পর্বতে যে সাধক গজনে চলে যান, আপনার এই ব্যবসা বাণিজ্যে ঋণ খাইছেন, পালায়া চলে যান, এইসব কথাও বলতাম। তো তখন উনি বলতেন যে তাহলে তো আমি পাপী হয়ে যাবো না পালায় গেলে। উনার সঙ্গে এমন এক ব্যক্তি আসতেন যিনি সেক্রেটারি হয়ে রিটায়ার্ড করেছেন। তিনি প্রথম তৎকালীন সময় ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, সঙ্গে আসতেন অতুল কৃষ্ণ মল্লিক। পরবর্তীতে উনি ডেপুটি ডাইরেক্টর হন, সেখান থেকে সচিব হয়ে রিটায়ার্ড করেছেন। তো এই ভদ্রলোক যে পরিমাণে কান্নাকাটি করেছে বা যতটা শোক পেয়েছে, মনে হয় সন্তান মারা গেলেও এত শোক কেউ পাবে না। তো এটি গত পরশুদিনেই কিন্তু আমাদের পরিবারেও বইছে। আমার ছোট ছেলেটি পর্যন্ত বলছে যে দাদু ভাইকে তুমি গাড়ি নিয়ে যে নিয়ে আসো, দাদু ভাইকেও পুড়িয়ে দিচ্ছে কেন, দাদু ভাইকে পুড়িয়ে দিচ্ছে কেন, তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও, সরজিৎ দাদাকে নিয়ে যাও, যে দাদু ভাইকে নিয়ে আসো আমাদের বাসায়। এও পর্যন্ত আমার ছেলেটা বলছে, মানে এত ক্লোজ আমরা হয়ে গেছিলাম। তো যাই হোক, উনি আজ দুনিয়ার বুকে নেই। এমন ব্যক্তিত্ব তৈরি করবে কিন্তু এই বৃহস্পতি। এইবার যখন যার 12 তারিখে জন্ম হবে, তার সঙ্গে দেখুন রবি আর চন্দ্র, আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1 আর 2, 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র।
তো রবির যে তেজ, সুনাম যশ প্রতিষ্ঠা রবির কারক, আর রবির ভিতর যে তেজ থাকবে, রাগ, জেদ, অহংকার, আবেগ, হঠকারী সিদ্ধান্ত, এটা কিন্তু রবির মধ্যে থাকবে। আর চন্দ্রের মধ্যে সেই মাতৃমূর্তির মমত্ব, পরিবর্তন, পরিবর্ধন, এমনকি সেই মাতৃসুলভ যত আচরণ সেগুলো থাকবে। আর পরিবর্তন, পরিবর্ধন থাকবে এমনকি যদি দুজনের রোগ ব্যাধি বিচার করা হয় তাহলে রবি গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল করবে, মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা এগুলো করবে। চন্দ্র হচ্ছে দাঁত, চোখ, পেটের রোগ, ঠান্ডা জনিত রোগ এগুলো করবে। তো এই 12 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে তার ভিতর কিন্তু রবির গুণ, চন্দ্রের গুণ থাকবে, আবার রবির দোষ, চন্দ্রের দোষ থাকবে। তো দোষ অংশ বেশি থাকবে না গুণ অংশ বেশি থাকবে, এটি কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। রবি আর চন্দ্রের মধ্যে কোনো শত্রুতা আছে কি নেই, এটি হচ্ছে আমার প্রশ্ন। নেই। নেই। তাহলে দোষ অংশ কিন্তু কম প্রতিফলিত হবে, অর্থাৎ নেগেটিভ অংশ যিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন তার নেগেটিভ অংশ কম প্রতিফলিত হবে, এখানে পজিটিভ অংশ বেশি প্রতিফলিত হবে। তাহলে রবি এবং চন্দ্র অর্থাৎ সূর্য এবং চন্দ্র দুজনে কিন্তু সহযোগিতা করবে এই বৃহস্পতিকে। তো যে বৃহস্পতিকে সূর্য এবং চন্দ্র সহযোগিতা করবে সেই বৃহস্পতি কতটা, মানে সেই লোকটি কতটা বলবান হবে, কতটা শক্তিমান হবে, কতটা আদর্শবান হবে, কতটা নেতৃত্ববান হবে, বা কতটা গর্জিয়াস হবে, এটা আমরা কি অনুধাবন করতে পারবো না? পারবো? পারবো নাকি? সূর্য উদিত হলে জগৎ উদিত হয়, মানে জগৎ আলোকিত হয়। আর চন্দ্র, গ্রহ মাতা চন্দ্র, যে যার ক্ষয় বৃদ্ধি আছে, যে একমাত্র তিথির কারক, তিথিটা তৈরি করে কিন্তু চন্দ্র, চন্দ্রের উপরেই কিন্তু তিথি, রাশি সবকিছু নির্ণয় হয়। তাছাড়া সে মা, ধরণী মাতা। তো সেই ধরণী মাতা যে রবির সঙ্গে মিলিত হয়ে যে সন্তানের জন্ম দিয়েছে 3, সে কি ভালো হবে না খারাপ হবে, এটি বলুন। অবশ্যই ভালো হবে। এবার বলুন কত পার্সেন্ট ভালো হবে, সেটা কি 3-এর থেকে বেশি ভালো হবে না 3-এর থেকে কম ভালো হবে? 3-এর থেকে প্রথম বেশি। 3 সংখ্যার 3-এর থেকে বেশি ভালো হবে না কম ভালো হবে? 3-এর থেকে বেশি ভালো হবে। এই অর্থাৎ 3 হচ্ছে একক, সে বৃহস্পতির জাতক বা জাতিকা, তাকে সে সবকিছু ছেড়ে নিজে মহান হবে, নিজে প্রতিষ্ঠাবান হবে, তার সঙ্গে আর কাউকে কিন্তু নেবে না। আর এ কিন্তু বংশ পরম্পরায় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে হতে আসছে। ইনার যদি বংশ, টাটা টাটা, নমস্কার দাও। টাটা, নমস্কার দাও। নমস্কার। কি নাম? বৈভব ওর নাম। বৈভব, আচ্ছা ঠিক আছে। তো দেখুন এই যে উত্তরাধিকার সূত্রে কিন্তু ইনি বৃহস্পতির জাতক বা জাতিকা। ধনী মানি। এইবার যদি একটু বলা হয়, এখানে একটি কথা যদি বলা হয় যে আমার জন্ম তারিখটা 12 তারিখ, জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলে যে পূর্ব জন্মের স্বীকৃতি সাধনা না থাকলে এক জন্মে জ্যোতিষশাস্ত্র রপ্ত করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রটা এত বিশাল যে গত একটা ক্লাসে তন্ময় বাগচি গুণ করেছিলেন ক্যালকুলেটরে, যে 12টি ছকের বিচার করতে গেলে কত হবে তা কোটি পার হয়ে গেছে। তো এটি এক জন্মের শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি সাধনা না থাকলে কোনো ক্রমেই সম্ভব নয়। মা বাবার আশীর্বাদ বা সেই মহান রাব্বুল আলামিনের কৃপা বা মহান সৃষ্টিকর্তার কৃপা করুণা এগুলো যদি না থাকে, তো অর্থাৎ আধ্যাত্মিকতা বা আধ্যাত্মবাদ বা স্পিরিচুয়াল পাওয়ার এগুলো যদি পূর্ব জন্ম থেকে না আসে, তাহলে জ্যোতিষশাস্ত্র রপ্ত করা খুবই কঠিন। যদিও বলেন যে হ্যাঁ কঠিন হলে তাহলে আমরা কেন এই বয়সে এসে চেষ্টা করব, যে অঙ্ক যেটা, অঙ্ক জ্যোতিষ যেটা, সেটা তো আমাদের অঙ্ক শিখে নিতে হবে। কিন্তু এই জ্যোতিষের বাইরেও কিন্তু একটা আধ্যাত্মবাদ কাজ করে, যে সারাদিন যদি আমি মূলা খাই বা সারাদিন চুরি করি, সারাদিন যদি আমি মিথ্যা কথা বলি, অপকর্ম করি, আর সন্ধ্যাবেলায় ধুতি পরে পাঞ্জাবি পরে দৈবজ্ঞের মতো আপনাদের ভাগ্য গণনা করব, তো আমার মুখ থেকে গন্ধটা আসবে কিন্তু ওই চোরের গন্ধ বা ওই মূলা খাওয়ার গন্ধ, অর্থাৎ তখন কিন্তু আর ওই সুঘ্রাণ আসবে না
বা আমি সুবিচার করতে পারবো না, এটা কিন্তু একটা মূল বিষয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক 21 তারিখও কিন্তু একই রকম। তো 12 তারিখে আসছে আগে পিতা পরে মাতা, আর এখানে আসছে আগে মাতা পরে পিতা। তো এবার আমাদের বলতে হবে যে মাতা বড় না পিতা বড়? স্যার জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি গরিয়সী, মাতা পিতার থেকেও বড় স্যার। এই, এইবার ধরুন আগে মাতৃশক্তি, আদ্যা শক্তি, মহামায়া, জি স্যার। মানে প্রথম শক্তি হচ্ছে মহামায়া। তো আগে আমাদের মাতৃশক্তি পাচ্ছি, তারপরে পাচ্ছি পিতৃশক্তি। তো এই 21 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি 12 তারিখের থেকে কিন্তু আরো বেশি মহান হবেন, আরো বেশি প্রতিষ্ঠাবান হবেন। হবেন কিনা তাই দেখুন। জি স্যার। শাস্ত্র তো তাই বলে, পুরাণ বলুন, বেদ বলুন, ভাগবত বলুন, যাই বলুন না কেন, এই মাতৃশক্তি ব্যতিরেকে মানে পিতৃশক্তি বিলীন বা পিতৃশক্তির মূল্য নেই। তো আগে দরকার আমাদের মাতৃশক্তি, তো সেটি কিন্তু 21 তারিখের মধ্যে রয়েছে, 12 তারিখে কিন্তু সেটি নেই। অর্থাৎ 21 আর 12 তারিখের মধ্যে পার্থক্য হচ্ছে আগে আমরা আদ্যা শক্তি মহামায়াকে পাচ্ছি, তারপরে পিতৃশক্তি পাচ্ছি। আর এখানে আগে পিতৃশক্তি পাচ্ছি, আদ্যা শক্তি মহামায়া কিন্তু পরে আর সে আদ্যা শক্তি থাকছে না, মহামায়ার শক্তি পাচ্ছি, কিন্তু আদ্যা শক্তিকে পাচ্ছি না। কিন্তু পাচ্ছি আদিতে থাকছে না, হ্যাঁ, আদিতে থাকছে না, প্রথমে হ্যাঁ, পাচ্ছি। আদিতে থাকছে না, এটা পরবর্তীতে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের পরে চলে যাচ্ছে বা শেষে চলে যাচ্ছে। যার জন্য 21 তারিখের ব্যক্তি কিন্তু 3-12 অপেক্ষা 21 তারিখের ব্যক্তি বেশি মহান হবেন। ক্লিয়ার এবার? জি। সবাই বুঝতে পেরেছেন তো? জি স্যার। এইবার 30 তারিখে যিনি জন্মগ্রহণ করবেন বা করেছেন, সেই 30 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা দেখুন তার ভিতরে কিন্তু একটা শূন্যতা বিরাজ করবে, শূন্য একটা রয়ে গেছে, যেটা আমরা ওই এক সংখ্যার ক্ষেত্রে 10-এ বলেছিলাম যে শূন্য হচ্ছে রাজ্য বা আপনার ল্যান্ড প্রপার্টি। তো এই 30 তারিখের মধ্যে একটা শূন্যতা রয়ে গেছে, সেই শূন্যতা কি? এই 30কে জন্ম দিল কিন্তু 3 যোগ 0, মানে বৃহস্পতি যোগ 0, অর্থাৎ তার যে এই 3 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন তাকে দেবগুরু বৃহস্পতি জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছেন, কিন্তু সেই বৃহস্পতির মধ্যেই কিন্তু তার জ্ঞান গরিমা প্রতিষ্ঠা কিছু নেই। শূন্য মানুষটি আর একটা শূন্য বৃহস্পতির জন্ম দিয়েছে, তাই কিনা? যদি ধরতে হয় তাহলে সাধারণ দৃষ্টিতে যদি আমরা ধরি তাহলে যে শূন্যতা বিরাজ করছে 30 তারিখের লোকের মধ্যে, সেই বৃহস্পতি জাতকের মধ্যে, সে আর একটা বৃহস্পতি যুক্ত সন্তানকে জন্ম দিল, তাহলে তার মধ্যে কি হবে? ওই সর্বদা একটা শূন্যতা বিরাজ করবে, সে না পাবে উত্তরাধিকার সূত্রের মানে ধন সম্পদ সম্পত্তি, না পাবে পিতামাতার কাছ থেকে আশীর্বাদ বা বিশেষ করে তাদের করুণা বা মহান সৃষ্টিকর্তার করুণা, এটা কিন্তু কম পাবে। মানে তার ভান্ডারেই তো, তার উত্তরাধিকারের ভান্ডারেই তো শূন্য যুক্ত রয়ে গেছে, একটা শূন্য। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার শূন্য যে সংখ্যার সাথে বসবে তার শুভত্ব কি সেই সংখ্যারই শুভত্ব বা সেই সংখ্যার গ্রহটার শুভত্ব কি কেড়ে নিবে? হ্যাঁ, কেড়ে নিবে, শূন্য কেড়ে নিবে সবসময়ের জন্য। শূন্য যেখানে থাকবে শূন্যর তো কোনো মান নেই, শূন্য হচ্ছে জিরো, অর্থাৎ শূন্যকে সংখ্যা তত্ত্বে আমরা মরুভূমি বলে কল্পনা করি। তো মরুভূমিতে কোনো কিছুই কিন্তু চাষ হয় না, কোনো কিছু উৎপাদন হয় না, খনিজে হয়তো হতে পারে মরুভূমিতে খনি হয় বা খনিজ যে মূল্যবান সম্পদ আদি পেতে পারি, কিন্তু সেটি কিন্তু নিচে পাতালে, এটা কিন্তু উপরে নয়। তো আমরা এটি বলে ধরে নিই, অর্থাৎ তার গুণগুলোকে কেড়ে নেয়। কিন্তু তথাপিও কিন্তু সে বৃহস্পতির জাতক, অর্থাৎ বৃহস্পতির কিন্তু তার শুভত্ব কমছে না, কেউ উপর থেকে সে বৃহস্পতির প্রভাব পায়নি। অর্থাৎ তার পিতামাতা অতটা ধার্মিক ছিল না, বা ধরুন তার বংশধরের মধ্যে কেউ রাজনীতিবিদ ছিল না, বংশধরের মধ্যে কেউ লেখক ছিল না, বা বংশধরের মধ্যে কেউ আবিষ্কারক ছিল না, এত জ্ঞান গরিমায় মহান ছিল না, উনি হয়েছে। অর্থাৎ 30 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে দেখা যাবে কি যে তার পরিচয়ে পরিচিত হবে। যেমন যদি একটি উদাহরণ দেওয়া হয়, এখানে আমার ঠাকুরদা ধরুন ভট্টাচার্য,
This meeting is being recorded. আমাদের কারেন্ট চলে গেছে সম্ভবত এক জায়গায়। আচ্ছা যাই হোক, তো এই ভট্টাচার্য বাবু মনে হয় আমার ঠাকুরদার নাম যদি শুনে থাকেন, সতীশ পাল। সতীশ পাল নাম শুনেছেন কিনা, যে উনি যাত্রা দলের স্বত্বাধিকারী এবং মাস্টার ছিলেন। উনি নিজে মাস্টার, নিজে স্বত্বাধিকারী ছিলেন। উনি তখনকার সময় এসএসসি পাশ করেছিলেন। তো পাশ করার পরে ওনার নেশা ছিল এই যাত্রার দল করা। তো একটা যাত্রার দল চালানো, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না তখনকার সময়। তো এই যাত্রার দল চালাতে চালাতে ওনার যে জায়গা জমি ভিটা মাটি বিক্রি করতে করতে মানে সর্বশান্ত করে ফেলে শেষ মুহূর্তে মানে উনাকে দুমুঠো খাওয়ানোর মতো কিছু ছিল কিনা সন্দেহ। আমার কাকিমা চৌকাটের সাথে শাড়ি এক পাশে বেঁধে গলায় প্যাঁচ দিয়ে শাড়ি টান দিয়ে মেরে ফেলেছিলেন, যে আর এই অসুস্থ লোককে আর খাওয়ানো সম্ভব নয় শেষ মুহূর্তে। অথচ ওনার মানে 100 বিঘার উপরে সম্পত্তি ছিল। মোংলা পোর্ট যেখানে হয়েছে সেখানে 45 বিঘা সম্পত্তির পেপারস আমার কাছে আছে, যেটা একর হয়ে যায়। এরশাদ সরকারের আমলে একর হয়। সেই একরের টাকা এনে চুলকাঠি একটা ব্যাংকে রাখে। ওনার শ্যালকরা সেই টাকা ওনার সিগনেচার জাল করে উঠায়, তারা আর্মি অফিসার, নেভির অফিসার, শিক্ষক, বড় বড় কর্মকর্তা তারা কিন্তু হয়ে যায়। কিন্তু উনি আর বাকি জমি বিক্রি করতে করতে যাত্রা দল করতে করতে শেষ হয়ে যায়। তো এই যে উনার জন্ম তারিখটাও কিন্তু মানে এই 30 তারিখে জন্ম ছিল। উনাকে এইবার সব শূন্য করে ফেলেছে। 30 তারিখে জন্ম। এইবার আমার বাবাকে কিন্তু কেউ চেনে না। চেনে কে? সতীশ পালের ছেলে, সতীশ পালের দুটি ছেলে। প্রথম পক্ষের একটি ছেলে, তার নাম নিমাই পাল। পরের পক্ষের একটি ছেলে, তার নাম প্রশান্ত পাল। সাউন্ড আসছে ওখান থেকে? যদিও 2 মিনিট সময় ব্যয় করছি, এটা কিন্তু বোঝার বিষয় যে সতীশ পালের দুটি ছেলে আমাদের যখন নিমন্ত্রণ করতে পাঠাতো কোনো বাড়ি থেকে, তখন চিঠিতে লিখে দিত সতীশ পালের এক ছেলে। এক ছেলে মানে কাকে নিমন্ত্রণ করবে? সতীশ পাল যে বাড়িতে থাকে সেই বাড়ির যে ছেলে আছে তাকে নিমন্ত্রণ করবে। অর্থাৎ আমরা দরিদ্র মানুষ, আমাদের নিমন্ত্রণ করলে আমরা তো কিছু গিফট নিয়ে যেতে পারবো না। অর্থাৎ বড় সন্তানকে বা তার 4টি ছেলে, আমরা 4 ভাই, আমাদের যদি নিমন্ত্রণ করে তাহলে আমরা তো 6 জন যাবো। 6 জন যে হয়তো 5 টাকার গিফট দিব, এতে তাদের পোষাবে না। চিঠিতে লিখে পাঠিয়েছে যে সতীশ পাল আর তার এক ছেলেকে নিমন্ত্রণ করতে হবে। সেই চিঠি আমাকে দেখিয়েছে। দেখালে আমি বাড়ির ভিতর না ঢুকে ওই চিঠি নিয়ে দেখায় দিছি যে এই হচ্ছে সতীশ পালের বাড়ি, অর্থাৎ এই ঘরটা। আমি আবার রাস্তার থেকে ব্যাক করেছি, আমি ওই সময় বাড়ি ঢুকিনি, যে তাকে নিমন্ত্রণ করে চলে যান। অথচ আমরা যে তার বড় ছেলের সন্তান আমি, এ পরিচয় কিন্তু দেইনি, ওখানে নিমন্ত্রণ করে চলে গেছে। অর্থাৎ এত বড় ইতিহাস। তো আমার বাবাকে কিন্তু কেউ চেনে না। বাবা লেখাপড়া পর্যন্ত করে না, একটি টিপসই পর্যন্ত দিতে গেলেও এদিক ওদিক হয়ে যাবে এইরকম। তো এখন দেখুন সেই ঠাকুরদাকে চিনতেন, আর ঈশ্বরের সেই পরম করুণাময়ের কৃপায় ধরুন আমাকে হয়তো কত পার্সেন্ট লোক চেনে, আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন বা অনুধাবন করতে পারবেন। তো ঠাকুরদার 30 তারিখে জন্ম ছিল, আর আমার জন্ম 12 তারিখ, 12ই নভেম্বর 1975, এটা আমার জন্ম। তো এই যে 12 তারিখে জন্মগ্রহণ করেছি, তো দেখুন আমাকে এটি চিনছে। আর আমার বাবা জন্মগ্রহণ করেছে 17 তারিখে। 17 তারিখে জন্মগ্রহণ করার কারণে আমার বাবাকে কিন্তু কেউ চেনে না। জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় সব ঘটেছে। হ্যাঁ বলুন। তাহলে কি স্যার আপনার ঠাকুরদা যদি প্রথম থেকে মঠ মন্দিরে চলে যেত তাহলে ওনার নাম বৃদ্ধি পাইতো? বুঝলাম না। আপনার ঠাকুরদা যদি স্যার প্রথম জীবনে মঠ মন্দিরে চলে যেত, অর্থাৎ ধর্মীয় লাইনে চলে যেত, তাহলে কি আপনার ওনার এই মান সম্মান বা আপনাদের বংশের মান সম্মান বৃদ্ধি পাইতো স্যার? মোটেই না, কারণ ওনার সঙ্গে তো শূন্য রয়েছে, ওনাকে তো শূন্য বানাবে ভগবান, তো ওনাকে শূন্য বানাবে। ওনার ছিল অনেক, ওনার বাবার তরফ থেকে পেয়েছে। উনি তো নিজে 1 কাঠা সম্পত্তি কিনতে পারেনি কোনোদিন। না, আমি বলছি স্যার শূন্য 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 বানিয়ে কি ওনাকে স্যার অর্থ শূন্য করে ধর্মের দিকে টেনে নেবে, এরকম কিছু হবে কিনা? নেয়নি তো ওনাকে ধর্মের দিকে, কারণ ওনারা মাসে সালে বারে মিলে তো সংখ্যাটি সেই সংখ্যা হয় নাই। মাসে বারে মিলে সংখ্যাটি যেটি আসছে সেটি আসছে শনির সংখ্যা, আর মাসটি ছিল মঙ্গলের সংখ্যা। ওই মাসটি ছিল রবির মাস, আর ওদিকে সালটি ছিল মঙ্গলের সাল। তো মঙ্গলের সাল আর রবির মাস, এই তার সঙ্গে শনির মিলন,
তো তাকে তো ধ্বংস করবেই। শুধু তারিখ দিয়ে তো হবে না, এরপরে তো আমরা আসছি যে কোনো একটি তারিখ নিয়ে, যে মাস সাল মিলে তার গুরুত্ব কোথায়, এটা আসবো তখন, এর পরপরই চলে আসতেছি। তো দেখুন, তার কিন্তু অনেক কিছু ছিল উত্তরাধিকার সূত্রে সে পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিছু নিয়ে যেতে পারেনি, মানে রেখে যেতে পারেনি, নিয়ে তো কেউই যেতে পারবে না। আজকে আমি মারা গেলেও কি আমি আমার এই স্টুডিওর ল্যাপটপ এগুলো, পকেটের টাকা পয়সা, মোবাইল নিয়ে যেতে পারবো? কেউ পেরেছে নিয়ে যেতে? স্যার প্রশ্ন করবো? কেউ পারেনি। হ্যাঁ বলুন। স্যার তাহলে 30 থেকে তো 3 ভালো নাকি স্যার? হ্যাঁ, স্যার 30 তারিখ থেকে 3 তারিখ ভালো স্যার তাহলে? অবশ্যই ভালো। 30 অপেক্ষা 3 30 বেশি থেকে ভালো। 3 ভালো তারিখ? 30 অপেক্ষা 3 ভালো। এই শূন্য কখনো শূন্য করে ফেলতে পারে অথবা শূন্য থাকতে পারে। সেও খুব নিঃস্বরিক্ত গরিবের ঘরে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সে ধার্মিক মানুষ বা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, তার পিতা হতে পারে। অথবা সে অঢেল ধন সম্পত্তির মালিক থেকে সে কিন্তু জিরো হয়ে যেতে পারে। অর্থাৎ শূন্য কিন্তু সবসময়ের জন্য নেগেটিভ এনার্জি দেবে সেই সংখ্যার জাতক জাতিকাদের। এবার আপনাদের একটি তারিখ বলতে হবে, আপনাদের পক্ষ থেকে একটি ঐতিহাসিক তারিখ হতে হবে। কারো জন্ম তারিখ হলে হবে না, কারো নির্দিষ্ট কারো জন্ম তারিখ হলে হবে না। আপনাদের ভিতর থেকে যে কেউ আগের দিন তন্ময় বাগচি বলেছিলেন, আজকে আপনি বাদ দিন, অন্য একজন বলুন। স্যার 3 সংখ্যা জড়িত স্যার। 1757। 3 সংখ্যা জড়িত থাকতে হবে না, যে কোনো একটি তারিখ বলুন। 1994 স্যার। কি বললেন? 2 মে 1994। 2 মে 1994। 2রা মে 1994। এটা কিসের জন্য বিখ্যাত তারিখ? স্যার এটা আমার জন্য বিখ্যাত স্যার। ওই দিন আমি মেট্রিক পরীক্ষা প্রথম পরীক্ষা কিছু দিয়েছিলাম। হবে না, কারো ব্যক্তিগত তারিখ হবে না, ঐতিহাসিক তারিখ বলেছি। স্যার 20 মে 1921। 1757 স্যার। পলাশী যুদ্ধ হয়েছিল স্যার। 23 জুন 1757। 1957 23 জুন। স্যার 1757 পলাশীর যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ স্যার। পলাশীর যুদ্ধ বলছেন উনি। কি যুদ্ধ? পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা হারছিল, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার পতনের দিন। হ্যাঁ 23 আমি জুন একটা বলি স্যার 1757। ও স্যার, হ্যাঁ আপনি আমার একটা নেন 24/4/1973। এটা কোন তারিখ? এটা কিসের জন্য বিখ্যাত এই তারিখটি? এই বিখ্যাত একজন বাংলা পৃথিবীর সেরা ব্যাটসম্যান। না, তাহলে হবে না। ঐতিহাসিক দিন স্যার, আমি চেয়েছি আমি, বলি। ঐতিহাসিক দিন। আমি বলি স্যার, আমি বলি। সে আমি বলি। ঐতিহাসিকই বটে। সে পৃথিবীর সেরা ব্যাটসম্যান, তাকে সবাই চিনতেন। আপনি সে বলেন খেলার যে জন্য অমুক ঐতিহাসিক। বিজ্ঞানী মারা গেছে, নিউটন মারা গেছে যেদিন, ওই দিনটা বলুন। অ্যারিস্টটল, গ্যালিলিও বা ধরুন আপনার বিশ্ববিখ্যাত এইসব বিজ্ঞানীর জন্মদিন, মৃত্যুদিন, যে কোনো একটা বলুন। বা ঐতিহাসিক আমি দিন। বলি। হ্যাঁ ঐতিহাসিক দিন আমি বলি স্যার একটা। হ্যাঁ স্যার 20 মে 1921। 20 মে 1921। হ্যাঁ, কি হয়েছে ওই দিন? এটা চা শ্রমিকদের মূল্যকে চলো দিবস স্যার। চা শ্রমিকরা অনেক নির্যাতিত হয়ে আরে চাঁদে মূল্যকে প্রথম চলে। মানুষ গেছে কত তারিখে বলেন? ও স্যার, বাংলাদেশের জাতির পিতা হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট 1975 সালে মারা গেছেন, এটা বলেন। আচ্ছা, হ্যাঁ এটা বলা যায়, কিন্তু আমরা রাজনৈতিকে না যে আমরা বলতেছিলাম যে ঐতিহাসিক নিদর্শন বিশ্বের মধ্যে, কেউ বলতে পারলেন না। তারপরে আমেরিকা আবিষ্কার করেছে সান্টামেনিয়া বা ওই পিন্টাও নিনা 3টি জাহাজ নিয়ে, যে যারা আমেরিকা আবিষ্কার করেছে, এরকম কোন তারিখ কেউ বলতে পারলেন না। আমরা রাজনৈতিক ছোঁয়ার বাইরে থাকতে চাই, কেন অনেকে দেখা যাচ্ছে এখানে এমন কিছু আলোচনা চলে আসতে পারে যা পরবর্তীতে দেখা যাচ্ছে একটা বিপর্যয়ের মধ্যে পড়বো। এমন একটা তারিখ কারো মনে নেই? 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, কিন্তু আমার জন্মসালটা মনে নেই। জন্মদিন হতে হবে এমন কোনো কথা নয়, একটা স্যার স্মরণীয় দিন হতে হবে। 1969। হ্যাঁ 19 মে 1969। এদিন কি হয়েছে? চাঁদে প্রথম গিয়েছিলেন। 19 মে 1969। কয়টায় যাত্রা করে চাঁদে প্রথম নভোচারী? সময়টা তো মনে নেই স্যার। এই তারিখটা ঠিক কি ঠিক?
হ্যাঁ, তারিখটা ঠিক। হ্যাঁ স্যার। স্যার সাতই সার্চ করুন তো মে প্রথম চাঁদে গমন সার্চ করুন তো, প্রথম চাঁদে গমন দিয়ে। স্যার 7ই মে 1941 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এই দিন কি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। ইনি তো আর রাজনীতির মধ্যে পড়ে না। হ্যাঁ স্যার, সেজন্যই দিলাম। 7ই মে কত? 1941 সাল স্যার। 1941। কয়টায় জন্ম ওনার? স্যার ওনার জন্ম শুনেছি সকাল 10টার পরেই স্যার। উইকিপিডিয়ায় স্যার 1941 সালে তো উনি মৃত্যুবরণ করেছিলেন, 1942 সালে মনে হয়। মৃত্যুদিন স্যার। না এটা জন্ম তারিখ না, রবীন্দ্রনাথের জন্ম তারিখ না, এটা 61 সাল স্যার। 1861 কত? 1861 7ই মে 1861 স্যার। 7ই মে 1861। 7 মে 1861। 61 স্যার। এইবার কয়টার সময় বের করতে পারবেন? উইকিপিডিয়া আছে দেখেন। নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে পা রাখেন হচ্ছে 5ই আগস্ট 1930। আর উনি ছিলেন 5ই আগস্ট 1930। আচ্ছা যাই হোক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখে চলে যাই। একটা তারিখ যদি এত সময় লাগে দেখুন তো উইকিপিডিয়া আছে কিনা সময়টি, না হলে আমরা আন্দাজে একটা সময় ধরবো। তার সময় তো উইকিপিডিয়ায় উল্লেখ নেই, তবে আমি যতটুকু শুনেছি উনি হচ্ছে 10টার পরে, কিন্তু স্যার কত মিনিট এটা বলতে পারবো না স্যার, সকালের পরে। আমরা 10টায় যাব না, আমরা 10টা না যেয়ে অন্য একটা ঘন্টায় যাব। এইবার প্ল্যানেটটা বের করেন। আর আপনার জন্ম তারিখটা নেন স্যার। হ্যাঁ, তাহলে 7ই মে 1961, ঠিক আছে তো? জি স্যার। স্যার আপনার জন্ম তারিখটা নেন। হ্যাঁ নিব। 07051961 7ই মে 1961। জন্ম টাইমটা নিব আমরা সবাই। ভিডিও অন করেন, ভিডিও অফ রাখা যাবে না। স্যার 1961 না স্যার, 1861। 1861 7ই মে 1861। এইবার টাইম আমরা যে কোনো একটা টাইম ধরুন। কয়টা ধরবো? বিকাল 5টা, সকাল 5টা, সকাল 7টা, সকাল 8টা, যে কোনো একটা টাইম আপনারা বলুন। স্যার আমাদের ক্লাস চলছে এই সময়টা ধরে নিন। হ্যাঁ, আজকে যে সময়টা ক্লাস চলছে রানিং মুহূর্তে, একটা সুন্দর কথা বলেছেন। 10টা 7 এখন বাজে, সকাল 10টা 7। হ্যাঁ স্যার। ঠিক তো? 10টা 7 বাজে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওনার জন্ম হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া, তাই তো? শিলাইদহ। কুষ্টিয়া তো আসে না। 7ই মে 1861। আচ্ছা তারিখটা লিখুন এবার সবাই। 7ই মে 1961। আর 1861 স্যার। 1800, হ্যাঁ সরি 1861 স্যার। আমরা টাইম ধরলাম হচ্ছে সকাল 10টা 7। সকাল 10টা 07 মিনিট। এইবার দেখুন,
হ্যাঁ বসিয়েছেন প্ল্যানেটটি। দেখেন আমাদের এই জন্ম সময় মোতাবেক কর্কট লগ্ন পেলাম আর মীন রাশি পেলাম। দেখেন 12 13 14 20 আচ্ছা এই দিনটা কি বার ছিল একটু বের করতে পারবেন কেউ? স্যার ওনার যে ডেট অফ বার্থ মঙ্গলবার। আচ্ছা এদিন ছিল মঙ্গলবার। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের লগ্ন এবং রাশি স্যার দুইটাই এক ছিলেন। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নাম বাদ দিয়ে দিই এবার, যেহেতু সব তৈরি করা হয়েছে আমরা নাম এখানে বাদ দিয়ে দিই, আমাদের নাম রাখার দরকার নেই। আমরা ধরুন একটি তারিখ আমরা ধরে নিলাম 7ই মে 1961, আমরা এই তারিখটা ধরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কিন্তু আসলে জন্ম তারিখ হয়নি, এই তো ভুল হয়ে গেছে, এই তো নাকি? একটু উত্তর দিন। 1861 সাল এবং ডেট অফ বার্থটা ঠিকই আছে স্যার। ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ স্যার এটা রাইট। কিন্তু জন্ম সময় ধরার কারণে আমাদের সেই লগ্ন আর রাশি এক পড়েনি, এই তো আমরা সেটা ধরার দরকার নেই। আমরা সেটা ধরলে তো আমরা ওই মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই গবেষণা করা হবে, আমরা তো তা করব না। আমরা উপস্থিত মাত্রায় যে কোনো একটি সময় ধরে নিলাম। তো যে সময়টি ধরলাম 10টা 7 মিনিট, আমাদের ক্লাস যে সময় চলছে ওই সময় 10টা 7 বাজে। তো 10টা 7 বাজে, এদিকে একটু খেয়াল করুন এদিন বার কি ছিল? মঙ্গলবার। এই যে মঙ্গলবার ছিল। মঙ্গলবারের সংখ্যা কত? 9। মঙ্গলবারের সংখ্যা হচ্ছে 9, এটা তো জানি। আর এই যে জন্ম তারিখ সংখ্যা দেখুন 1। বুঝলেন? 9 যোগ 1 সমান কত? 10। 1। কেন বিশ্ব সেরা হয়েছেন বা বিশ্বকবি হয়েছেন? দেশকবি কিন্তু হননি, সবাই সাউন্ড অফ করবেন কিন্তু। দেখুন কেন বিশ্ব সেরা হয়েছেন, ওনার জন্ম তারিখে 9 আর ওই জন্ম তারিখ সংখ্যা মিলে 1 আর মঙ্গলবারের সংখ্যা 9, সব মিলে 1। আজকের ক্লাসটা হচ্ছে কি বৃহস্পতির ক্লাস নাকি? 3 সংখ্যা, 3 সংখ্যার ক্লাস হচ্ছে তো? হচ্ছে? জি স্যার। এইবার 3 সংখ্যা লগ্নটা কর্কটে গিয়ে পড়েছে, দেখেছেন? 3 নাম্বার ঘরে যে পড়েছে। জি স্যার। পড়েছে 3 নাম্বার ঘরে লগ্ন। জি স্যার। অর্থাৎ বৃহস্পতি 3। আমরা কিন্তু সময় জানতাম না যে আমাদের লগ্নটা কখন পড়বে। আপনারা কি সময় বলবেন না কি বলবেন এটা কিন্তু ধারণা ছিল না, ছিল? ছিল না স্যার। লগ্নটা কিন্তু কর্কটে গিয়ে পড়েছে, অর্থাৎ মেষ, ওই রাশির প্রথম রাশি মেষ, কিন্তু রাশি চক্রের প্রথম রাশি কিন্তু বৃষ। তাহলে বৃষ যদি 1 হয়, মিথুন হচ্ছে 2 আর কর্কট হচ্ছে 3। ঠিক আছে? অর্থাৎ 3 তারিখে ক্লাস হচ্ছে। এইবার ধরুন মীন রাশির সংখ্যা কত? 12 নাম্বার রাশি না? জি স্যার। 12 মানে কত? 1 যোগ 2 সমান 3। 3 স্যার। 3। জি স্যার। জ্যোতিষ শাস্ত্রে যে মিরাকেলটা কি, আমরা 2 সংখ্যার ক্লাসের দিনও কিন্তু পেয়েছি আমরা এই মিরাকেল। সেদিন লগ্ন আর রাশি ছিল মিথুন আর লগ্ন এবং চন্দ্র মিথুনে ছিল। জি স্যার। সংখ্যার ক্লাসে ছিল। জি স্যার। আজকে কেন লগ্নটা এখানে 3 আসবে? আমরা তো সময়কে, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সময় আমরা পাইনি, না পাওয়ার কারণে আমরা 10টা 7 ক্লাস শুরু করলাম। যে ক্লাসের এখনকার যে সময় সেইটা নিলাম। সেটা কিভাবে কর্কটে এলো, কেন 3 নাম্বারে এলো, এটা হচ্ছে প্রশ্ন। তারপরে ওনার জন্ম তারিখের সংখ্যা প্রথম হচ্ছে 7, অর্থাৎ কেতু। কেতু কি দেয়? গুপ্ত শক্তি, আধ্যাত্মিক শক্তি,
বা স্পিরিচুয়াল পাওয়ার বা যা কিছু বলুন না কেন, জগতের বুকে যত প্রকার গোপন শক্তি আছে, গোপন সাধনা, সবকিছুই কিন্তু কেতু দেয়, তাই তো? দেয় তো? দেয়। ওনার মাসটা হচ্ছে 5, অর্থাৎ এর মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, বুদ্ধির দেবতা, দেখছেন? তারপরে রবি, এর শনি কি যোগী করবে না? যোগ সাধনা একাগ্রতার মালিক শনি। তারপরে শুক্র অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মানুষ, উনি কি স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন মানুষ না? উনি কি অসৎ মানুষ? তার ভিতরে রবি রয়েছে, সূর্য। তাহলে দুটি সূর্য, একটি শুক্র, একটি শনি, একটি বুধ, একটি কেতুকে নিয়ে একটা রবির জন্ম হয়েছে, তার নামও কিন্তু রবি। জন্ম তারিখে রবি, তার নামও রবি। এমনকি সত্যেন্দ্রনাথ দত্ত সম্ভবত বলেছেন যে রবি যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সত্যেন যদি থাকতো বেঁচে রবি যেত অস্তা জলে। সত্যেন না কাকে নিয়ে বলেছেন? সম্ভবত অল্প বয়সে মারা গেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। 17 বছরে মারা গেছেন কোন কবি? সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য। ও সুকান্ত ভট্টাচার্য। তাহলে সুকান্ত মারা গেছেন 21 বছর বয়সে। না, সুকান্তের কথা বলে নাই, সম্ভবত সত্যেন্দ্রনাথ দত্তের কথা বলেছে। উনি একটা কবিতায় লিখেছেন যে সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়েই বলছিলেন উনি স্যার। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে বলেছেন যে সত্যেন যদি থাকতো বেঁচে রবি যেত অস্তা চলে, অর্থাৎ রবি বলতে উনি হচ্ছে রবীন্দ্রনাথ। তো উনার জন্ম তারিখে রবি, মঙ্গলবার মিলেও কিন্তু সেই রবি, উনার নামও কিন্তু রবি। এইবার দেখুন, রবি কিন্তু মেষে তুঙ্গস্থ দশমে কর্মভাবে। দেখেছেন প্ল্যানেট, যদিও আপনারা এখনো ভালো করে বুঝে পারেননি, তারপরেও দেখুন যে রবি বুধ শুক্র যুক্ত হয়ে বসে আছে চতুর্থ এবং আয়পতি শুক্রকে সঙ্গে নিয়ে। দেখুন, রবি বুধের বুধাদিত্য যোগ হয়েছে মেষ রাশিতে। বুধাদিত্য যোগ কিন্তু 4টি ঘরে শুভ ফল দেয়, লিখে নিন আপনারা। মিথুন, কন্যা। বুধাদিত্য যোগ শুভ ফল দেয় মিথুন, কন্যা, সিংহ এবং মেষ। স্যার এনার মঙ্গলও তো স্যার মিথুনই আছে স্যার, এটা খুব শুভ, ব্রিলিয়ান্ট। পরে আসতেছি, বুঝাচ্ছি আপনাদের। দেখেন তো, বুধাদিত্য যোগ 4টি ঘরে সব থেকে শুভ ফল দেয়। কেন দেয়? মিথুন হচ্ছে বুধের নিজ গৃহ আর রবির মিত্র গৃহ, যার জন্য মিথুন আর কন্যায় শুভ ফল দেয় বুধাদিত্য যোগ। সিংহ রাশি হচ্ছে রবি তার নিজ গৃহ, সেখানে বুধ তার ধনপতি এবং আয়পতি, যার জন্য শুভ ফল দেয়। আর মেষে হচ্ছে রবি তুঙ্গস্থ হন, আর এখানে তৃতীয় এবং ষষ্ঠপতি হচ্ছে তার বুধ, সে বুধকে মিলিত হয়ে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। বাকি 8টি ঘরে কিন্তু বুধাদিত্য যোগকে বুধাদিত্য যোগই বলে না, ওটা বুধাদিত্য যোগ নয়, শুধু রবি বুধের জুতি বলা হয়, কিন্তু বুধাদিত্য যোগ নয়। তো রবিটা দশম ঘরে, অর্থাৎ 1 নম্বর ঘরে যে বসে আছে, আর উনি কিন্তু রবি ঠাকুর। দেখছেন, সূর্যটা 1 নম্বর ঘরে গিয়ে রবি 10 মানে 1 না, লগ্নের 10 মানে 1 যোগ 0 না, 1, দশম ঘরে গিয়ে বসে আছে। তাহলে ওনার সেই 1 নাম্বার ঘরে গিয়ে কিন্তু সেই রবি তুঙ্গস্থ হয়ে বসে আছে। রবি সব থেকে শুভ ফল দেবে কোথায়? সিংহে আর মেষে, তাই তো? রবি সব থেকে শুভ ফল দেবে সিংহ রাশি তার নিজ গৃহ, লেখে নি। রবি সব থেকে শুভ ফল দেবে সিংহ রাশিতে, আর মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হবে, এখানে শুভ ফল দেবে। তাই তো উনি রবি ঠাকুর, অর্থাৎ রবি সূর্য। হ্যাঁ বলুন। আর রবি নিচস্থ হয় তুলা রাশি, তুলায়। তো এটা আজকে আমাদের প্রয়োজন নেই, যখন প্রয়োজন তখন সব গ্রহের উচ্চস্থ নিচস্থ চলে যাবে। তো দেখুন, তুঙ্গস্থ রবির সাথে বুদ্ধির দেবতা বুধ যুক্ত হয়েছে, তাহলে উনার দশম ভাবে। তাহলে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এনার কি কর্ম ভালো হবে না মন্দ হবে? খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে উনি রবি ঠাকুর হবেন না তো কে রবি ঠাকুর হবে? সেখানে শুক্র প্রেমের দেবতা শুক্রাচার্য, যিনি চতুর্থপতি, বন্ধুপতি এবং আয়পতি। জীবনে উনাকে সহযোগিতা করার ছাড়া উনার সাথে শত্রুতা করার লোকের সংখ্যা কত % পাওয়া গেছে?
স্যার হচ্ছে রাহুল জিতকে দিন স্যার। হ্যাঁ স্যার রাহুল জিতকে রাহুল জিতকে দিন স্যার। রাহুল ষষ্ঠ করে স্যার। রাহু ষষ্ঠে থেকে তার নবম দৃষ্টি দিয়েছে রবির উপরে, কিন্তু রবি তুঙ্গস্থ বুধাদিত্য যোগযুক্ত হয়ে চতুর্থ ভাব এবং আয়পতি শুক্রকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। সেখানে বৃহস্পতির গৃহে নিচস্থ রাহুর দৃষ্টি, এই রাহুটা কিন্তু নিচস্থ, তুঙ্গস্থ রাহুর দৃষ্টি কিন্তু না। তাহলে রাহুটা কিন্তু নিচস্থ। সাউন্ড আসছে কার ওখান থেকে? সর্বাণী সরকার, আপনি সাউন্ডটা মিউট করুন। আর আপনার ভিডিও অন করেন না কেন? সর্বাণী না শ্রাবণী? ও শ্রাবণী সরকার, আপনি ভিডিও অন করেন আর হচ্ছে আপনি সাউন্ডটা মিউট করেন। আচ্ছা দেখুন, রাহুটা কিন্তু নিচস্থ। রাহু কিন্তু মিথুন এবং বৃষে তুঙ্গস্থ হয়, আর ধনু এবং বৃশ্চিকে নিচস্থ হয়। প্রথম নিয়মে হচ্ছে মিথুনে তুঙ্গস্থ, ধনুতে নিচস্থ। দ্বিতীয় নিয়মে হচ্ছে বৃষে তুঙ্গস্থ আর বৃশ্চিকে নিচস্থ। ঠিক তো? ঠিক। তাহলে নিচস্থ রাহুর দৃষ্টি, তাহলে রাহুর দৃষ্টিটা দুর্বল না? চার্জ পুরানো রাহুর দৃষ্টি না? চার্জ কম, কম চার্জ যুক্ত রাহুর দৃষ্টি। অর্থাৎ এই রাহুর দৃষ্টিটা কিন্তু রবিকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তাই তো রবি আজও উজ্জ্বল, রবি ঠাকুরের মৃত্যু নেই। দেখেছেন তো? এইবার দেখুন, মঙ্গল কিন্তু মেষ আর বৃশ্চিকে শুভ ফল দেয়। মেষ আর বৃশ্চিক তার নিজ গৃহ, লিখে নিন। মঙ্গল মেষ, বৃশ্চিক এবং মকরের শুভ ফল দেয়। মঙ্গল মেষ, বৃশ্চিক এবং মকর, এই তিনটি ঘরে শুভ ফল দেয়। কেন দেয়? মেষ আর বৃশ্চিক হচ্ছে মঙ্গলের নিজ গৃহ, আর মকর হচ্ছে তার তুঙ্গ গৃহ, তার জন্য শুভ ফল দেয়। আর একটি ঘরে মঙ্গল শুভ ফল দেয়, সেটি হচ্ছে মিথুনে মঙ্গল মানুষকে মাল্টি ট্যালেন্টেড করে তোলে, বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত করে মিথুনে মঙ্গল যদি থাকে। অর্থাৎ রবি ঠাকুরের মঙ্গলটি কিন্তু মিথুনে। দেখেছেন? আর তার সঙ্গে নিচস্থ কেতু, নিচস্থ কেতু। তো কেতুর অশুভ দিকগুলো কিন্তু দূরীভূত হবে, আর কেতুর শুভ দিকগুলো কিন্তু জাগ্রত হবে। আমরা দ্বাদশ ঘর থেকে কিন্তু বিদেশ ভ্রমণ বিচার করি। তৎকালীন সময়ে যখন বিমান পর্যন্ত ছিল না, উনি কতটা দেশ ভ্রমণ করেছে বলুন? মেলা স্যার, 26 থেকে 27টা দেশের বেশি হবে স্যার। তাহলে সব দেশে কিন্তু বিমানে যাননি উনি, সব দেশে বিমানে যাননি, তারপরেও কিন্তু উনি এতগুলো দেশ ভ্রমণ করেছেন। অর্থাৎ এই দ্বাদশে মঙ্গল, মিথুনে মঙ্গল শুভ ফলদাতা, আর নিচস্থ কেতু থাকার কারণে মঙ্গলকে কোনো ক্ষতি করতে পারেনি। তার জন্যই কিন্তু উনার সেই কেতুর সেই সাধন ভজন জগৎটাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে, উনাকে এত বিদেশ ভ্রমণ করিয়েছে বা বিদেশ ভ্রমণে কোনো বাধা তৈরি করেনি। আর এই মঙ্গল উনাকে মাল্টি ট্যালেন্টেড করে তুলেছে। তাই তো উনি শিশুবেলায়, মানে একেবারে যখন শিশুবেলায়, তখনই ভাই বোনকে নিয়ে কবিতা লিখেছে। যদিও এটা হাস্যকর, যে কি যেন আমার নুনু ছোট্ট নুনু কি যেন একটা কবিতা লিখেছে। এটা প্রেসিডেন্ট স্যার বলতে পারবেন মনে হয় সম্ভবত। না বলবো না। ও আচ্ছা, যাই হোক, ওটা ইয়ে থাকে। তো সেই আমলে দেখুন, সেই সময় আমাকে কিন্তু একবার 2012 সালে আমি যখন জ্যোতিষশাস্ত্রের উপরে আমাদের অনারারি পিএইচডি যখন আমি লাভ করি, আমার লেখনির উপরে স্বপ্নতত্ত্বের একটি গবেষণা, আমার গ্রন্থ আছে। এই গ্রন্থের গবেষণা পাণ্ডুলিপির মাধ্যমে আমি এটা পাই। ওখানে উল্লেখ থাকে যে স্বপ্নতত্ত্বের মাধ্যমে এইটা আবিষ্কারক একমাত্র আমি। যেমন এই সংখ্যাতত্ত্বের নতুন একটি পদ্ধতি আমি আবিষ্কার করে একটি গ্রন্থ লিখেছি, ঠিক তদনুরূপ। তো এই স্বপ্নতত্ত্বের উপরে খোয়াবনামা নামে যে বই পাওয়া যায় বা বিশ্বে যে বই পাওয়া যায়, তার থেকে আমার বইটা ব্যতিক্রম এবং বড়, তার জন্য পাই। তো পাওয়ার পরে বিভিন্ন মিডিয়া জগৎ বিভিন্ন রকম প্রশ্ন করতে আসেন, আজও কিন্তু প্রশ্ন করেন যে তুমি শালা আজ পর্যন্ত 20-25টা পেশায় তোমাকে দেখা যায়, সচরাচর দেখা যায় যে তুমি এইসব জায়গায় ছিলা। এমনকি এই 4-5 দিন আগে ব্যাংকের লোক পর্যন্ত জিজ্ঞেস করলো যে আরে আপনি এইগুলো যখন করে বেরিয়েছেন, তখন আপনি এই জ্যোতিষ করলেন কবে, এতে কবে আসলেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন। তো এই যে উড়ে এসে জুড়ে বসা,
বা এই যে ধরুন এটা হঠাৎ করে কিভাবে পেলাম বা এইটা হঠাৎ করে কিভাবে এলো, এটা কিন্তু এই বৃহস্পতি দেবে বা বৃহস্পতি মানুষকে সেই প্রতিভা, যোগ্যতা বা ট্যালেন্টেড করবে। এই মঙ্গলের গুণেই কিন্তু উনি মাল্টি ট্যালেন্টেড হয়েছেন। আমার রাশিচক্র পর্যবেক্ষণ করলেও দেখা যাবে আমার কিন্তু কর্কট লগ্ন, দ্বাদশে মঙ্গল। বুঝলেন যে উনি তো রবি বৃহস্পতি চন্দ্র ক্ষেত্র বিনিময় করছেন স্যার আবার। হ্যাঁ, বৃহস্পতি চন্দ্র ক্ষেত্র বিনিময় করছেন উনি। হ্যাঁ, এইবার আসেন পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিটা লগ্নে তুঙ্গস্থ। প্রথম আসতে হবে বৃহস্পতিটা ভাগ্যাধিপতি, কর্কট লগ্নের ভাগ্যাধিপতি বৃহস্পতি লগ্নে তুঙ্গস্থ। হ্যাঁ দাদা, বুঝলেন? লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি মহাশর মহামুনি পরাশর বলেছেন, 1 মিনিট একটু বিরতি নিচ্ছি দাদা। ও মাসের কথা বলবেন না? আরে বাবা, আবার বলা লাগে। কবে 1 তারিখ পড়েছে? কালকে পাইছিলেন অফারগুলো? হ্যাঁ হ্যাঁ পাইছি। 1 তারিখ কবে পড়েছে? কালকে। কত হয়েছে কি? ওই 450 টাকা। জান, এটা ধরে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ পাইছি। তো দেখুন, বৃহস্পতি কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চম এবং দশমপতি মঙ্গল একাই রাজ্য কারক গ্রহ, সে মিথুনের শুভ ফল দেয়। অর্থাৎ উনি কিন্তু রাজবংশের সন্তান, উনি নিজেও কিন্তু রাজা। আরে অবস্থা। তো দেখুন, সেই পঞ্চম দশমপতি একা, মঙ্গল একাই রাজ্য কর্কট লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতি যদি মিনে অবস্থান করেন তবেই রাজযোগের ফল দেবেন, নচেত নয়। অন্য কোথাও অবস্থান করলে রাজযোগের ফল দিবেন না। কিন্তু বৃহস্পতি লগ্নে তুঙ্গস্থ হয়েছেন, ভাগ্যাধিপতি লগ্নে তুঙ্গস্থ হয়েছেন, এই বৃহস্পতি কি ফল দেবে? যে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি সেই বৃহস্পতিটা হচ্ছে উনার ভাগ্যপতি এবং উনার রাশিপতি। সে কিন্তু লগ্নে বসে আছে তুঙ্গস্থ হয়ে 3 নাম্বার ঘরে। এটাই কিন্তু মিরাক্কেল, এটাই মিরাক্কেল। এই জন্য আমি বারবার বলি যে আপনারা জন্ম তারিখ যাই বলুন না কেন, একটা ঐতিহাসিক কিছু বের করুন। এমন কিছু বের করবেন আমার এই 9টা ক্লাসে যে আমি কারোর সঙ্গে সাদৃশ্য রাখতে চাই না, কিন্তু আমার সংখ্যার সঙ্গে যদি জ্যোতিষশাস্ত্র বলে কিছু থেকে থাকে তাহলে যে ক্লাসের দিন যে সংখ্যা সেই দিনের সঙ্গে সেই গ্রহের মিল থাকতে হবে, নচেত কিসের জ্যোতিষ শাস্ত্র বলে কি আছে, এটা কিন্তু মিলতেই হবে। তো বৃহস্পতির ক্লাস হচ্ছে 3 সংখ্যার ক্লাস। সেই বৃহস্পতি হচ্ছে উনার ভাগ্যপতি এবং রাশিপতি। তো রাশিপতি আর ভাগ্যপতি সে লগ্নে তুঙ্গস্থ হয়ে বসে আছেন, তাই তো ইনি মহান বা এত বৃহস্পতির প্রভাব এনার উপরে। তার সঙ্গে বৃহস্পতি চন্দ্র ভাগ্যাধিপতি এবং লগ্নপতির সঙ্গে হয়েছে ক্ষেত্র বিনিময়, দ্বিতীয় আবার রাজযোগ তৈরি করেছে। এক হচ্ছে ভাগ্যাধিপতি, সে লগ্নে বসে তুঙ্গস্থ হয়ে রাজযোগ তৈরি করলো, চন্দ্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে রাজযোগ তৈরি করলো, লগ্নের ধনপতি এবং তৃতীয় দ্বাদশপতি রবি বুধ বুধাদিত্য যোগ দশমে তৈরি করে সেখানে রাজযোগ তৈরি করলো, মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে সেখানে রাজযোগ তৈরি করলো। বাকি থাকলো শনি, রাহু এবং কেতু। তো শনি সপ্তম এবং অষ্টমপতি মানে নিধনপতি, দাম্পত্যপতি এবং নিধনপতি। সেই শনি মহারাজ কিন্তু রবির ঘরে, অর্থাৎ রবির পুত্র কিন্তু শনি, রবির পুত্র শনি, জানি তো আমরা জানি। তো রবির পুত্র শনি মানে শনি আর রবি একে অপরের শত্রু, মানে শনিটা এসে কিন্তু শত্রু গৃহে বসে আছে বাপের কাছে। তা বাপ তো হচ্ছে সূর্য, তার কাছে তার পুত্র আসছে, সালাম গা মাথা যদি উঁচু করে ঠাস করে এমন থাপ্পড় মারবে বাপে যে একেবারে সারা দিন ধরে খালি কানবে। এই শনি কি মাথা উঁচু করে ওনার ক্ষতি করতে পারবে? পারবে? বলেন পারবে? না স্যার। আপনাদের পাশে আপনার সন্তান এসে যদি মুস্তানি করে তো আপনি কি করবেন? এক চড় মেরে ফেলাই দেবেন না, বসায় রাখবেন না ওখানে, কাঁধে কিছুক্ষণ কাঁদু করবেন? হ্যাঁ স্যার, তাহলে রবি শনির ক্ষেত্রে গেলে শনিও তো কিছু করতে পারবে না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, যদি শনি রবির ঘরে যায় তবে তো শনিও রবিকে কিছু বলতে পারবে না স্যার। সেইটাই তো বলতেছি যে শনি রবিকে কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে শনিটা তো পিতার ঘরে গেছে,
শনি কিছু করতে পারবে না। শনি তো অষ্টমপতি, মানে নিধনপতি, সপ্তম এবং অষ্টমপতি, জায়াপতি এবং নিধনপতি। নিধনপতি সে এমনি দুর্বল, সে আরো বাবার ঘরে গেছে, সেখানে শত্রু গিরিয়ে বাপ তারে সন্তান বলে মর্যাদা দেয় না। তাহলে সন্তান বলে মর্যাদা দেয় না, গুজু গুজু করতে করতে বাবার কাছে গেছে যে বাবা The recording has stopped. আমি একটা স্কুল ব্যাগ কিনবো। This meeting is being recorded. বাবা 2 টাকা দাও, একটা স্কুল ব্যাগ কিনবো বা একটা আইসক্রিম খাবো। কিন্তু তার মানে এই না, এই বাবা এই তুই আমাকে 200 টাকা দে আমি মদ খাবো। এই শনি কি তাই বলতে পারবে? পারবে? বাবাকে বলতে পারবে? উত্তর দেন না কেন? পারবে না না। শনি হচ্ছে নিধনপতি শনি, অর্থাৎ সে নিজেই দুর্বল, সে কিছু কিছু করতে করতে গিয়েছে। আর রাহুটা কিন্তু বিশ্বস্ত। লগ্ন সাপেক্ষে অষ্টমপতিতে এমনি সন্তান হয়েই আছে, তার পিতার ঘরে গিয়েছে আরো মাথা নষ্ট হয়ে গেছে। এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে অষ্টমপতি হিসাবে সে নিজেই পাপ, নিজেই মারক। আর কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে মারক গ্রহ এবং পাপ গ্রহ, একমাত্র গ্রহ মারক এবং পাপ। সে আরো পাপ ঘরে গিয়েছে, কাস্ট হয়ে গেছে, এর কিন্তু শক্তি নেই। স্যার ধনক্ষেত্রে রবি থাকতো তবে কি ক্ষতি হতো স্যার? কোথায় রবি গ্রহ থাকতো ধনক্ষেত্রে, মানে দ্বিতীয়, শনি এবং রবি বিযোগ তৈরি করতো, তখন কি ক্ষতি হতো? শনি নিঃস্ব হয়ে যেত একেবারে, শনির কোনো ক্ষমতা বলে কিছু থাকতো না। এখানেও কিন্তু জন্ম তারিখের মধ্যে শনির কোনো ক্ষমতা নেই। দেখুন দুটো সাল 1861 মধ্যে দুটো রবি একটা শুক্র, ওখানেও কিন্তু শনির কোনো ক্ষমতা নেই। আছে আছে আর পুরো তারিখটা মিলে যেহেতু রবি হয়েছে, তো এখানে শনি কি করবে? ঠিক শনি এখানেও কিন্তু কিছু করণীয় নেই, তার নিষ্ক্রিয় শনি এখানেও কিন্তু তাই। দেখুন আর বার মঙ্গল, এত শক্তিশালী মঙ্গল, মঙ্গলবারের জন্ম, মঙ্গল মিথুনের শক্তিশালী, তা মিলে রবি হয়েছে, রবি দশমে তুঙ্গস্থ। বুঝতে বাকি আছে প্ল্যানেটের কিছু? বলেন বুঝতে বাকি আছে? স্যার এই মঙ্গল কি স্যার বিপরীত রাজযোগ হতে পারে স্যার? কি হতে পারে? যে কথা বলবেন একটু জোরে বলবেন। রাজযোগ কি হতে পারে? কেন কথা দুইবার শুনতে হয় সব সময়? যে কথা বলবেন রাজযোগ কি দ্বাদশে বসে হতে পারে? দেখেন আমার এখানে মনে হয় সাউন্ড কম করা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার এই মঙ্গল দ্বাদশে বসে বিপরীত রাজযোগ হতে পারবে স্যার? মিথুন লগ্নের ক্ষেত্রে, কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চম দশমপতি হিসাবে মঙ্গল রাজযোগ। সেইবার মঙ্গল দ্বাদশে ব্যস্ত হয়েছেন, কিন্তু মিথুনে মঙ্গল শুভ ফল দেয়, যার জন্য রাজযোগের ফল দেয়। তাই কারণে কি বিপরীত রাজযোগ হবে? বিপরীত রাজযোগ হবে না, রাজযোগের ফল দেবে, এটা বিপরীত রাজযোগ বলে। বিপরীত রাজযোগ হয় রাজযোগের গ্রহ যদি আরেক ঘরে গিয়ে ক্ষেত্র বিনিময় হয়, তখন বিপরীত রাজযোগ হয়। এটা বিপরীত রাজযোগ হবে না, রাজযোগের ফল দেবে। 6, 8, 12তে গ্রহ তুঙ্গস্থ হলে স্যার বিপরীত রাজযোগ হয় না স্যার? 6, 8, 12তে গ্রহ যদি তুঙ্গস্থ বা সক্রিয় হয় বিপরীত রাজযোগ হয় না স্যার? 6, 8, 12তে গ্রহ যদি তুঙ্গস্থ হয়, তারপরে তুঙ্গস্থ বা 6, 8, 12 কোনো গ্রহ যদি 6, 8, 12তে বসে যে কোনো ঘরে, তাহলে স্যার বিপরীত রাজযোগ হয় স্যার? 6, 8, 12তে গ্রহ তুঙ্গস্থ হয়েছে কারো সঙ্গে ক্ষেত্র বিনিময়, রাজযোগ গ্রহের সাথে ক্ষেত্র বিনিময় হলে বিপরীত রাজযোগ হবে, নচেত হবে না। তো 6, 8, 12তে খালি গ্রহ তুঙ্গস্থ হয়ে গেল। 8 বসে কিংবা বিপরীত মানে কি? একটা গ্রহের বিপরীতে সে রাজযোগ হবে, নিজে রাজযোগ তো সে তৈরি হচ্ছে না, হচ্ছে। এটা পরবর্তীতে বিপরীত রাজযোগের ক্লাসে যাবে, যেটা যে ক্লাস সেটা সেই ক্লাসের প্রশ্ন করবে, আবারও শুনে রাখেন, তা না হলে আপনারা শিখতে পারবেন না, মূল ক্লাসের আলোচনা কিন্তু চলে যাবে। বলেন এই প্ল্যানেটে এখন বুঝতে আপনাদের কি বাকি আছে? যে আজকের 3 সংখ্যার তারিখের সঙ্গে, আজকের 3 সংখ্যার তারিখের সঙ্গে আমরা যে তারিখে ক্লাস শুরু করলাম, এমনকি 2/7/2021 শুরু করলাম, সেই তারিখের সঙ্গে আর প্ল্যানেটের সঙ্গে যে কল্পিত প্ল্যানেট, এই প্ল্যানেটের সঙ্গে আমরা কি 3 সংখ্যার মিল পেয়েছি? পেয়েছি স্যার আমি এটা প্রথম
স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করুন। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো সব মিনিট পেয়েছি কিন্তু স্যার তৃতীয় চতুর্থ পঞ্চম এবং একাদশ ঘরটি স্যার শূন্য আছে, অষ্টম ঘরে শূন্য আছে, মানে কোনো গ্রহ নাই, এগুলোকে আমরা কিভাবে দেখবো? 3, 4, 5 এইটা তো আপনারা এখনো সনাতন জ্যোতিষে শোনেন 3, 4, 5 এবং একাদশ 7, 8 ঘর শূন্য আছে। শূন্য ঘর কিভাবে বিচার করবেন? এখনো আপনারা সনাতন জ্যোতিষের আপনারা মাত্র 3টে না 4টে ক্লাস পেয়েছেন। তার প্রথম ক্লাসটা গেছে শুধুমাত্র আলোচনা জ্যোতিষশাস্ত্রের ধারাবাহিকতা নিয়ে, দ্বিতীয় তৃতীয় 2টি ক্লাস পেয়েছে। আজকে সনাতন জ্যোতিষের স্যার কিন্তু ক্লাস নেবেন না। তো যেহেতু এখানে কিন্তু দেখেন বলে গেছি আপনারা ধরতে পারবেন না, এখন দেরি আছে। এই সনাতন জ্যোতিষের ক্লাস আরো করতে হবে, তারপরে ধরতে হবে। হ্যাঁ স্যার বলেছেন স্যার তৃতীয় প্রতি সাউন্ড অফ করেন আগে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেছেন তৃতীয় প্রতি আছে দশম ভাবে হ্যাঁ বলেছেন। হ্যাঁ বলে হ্যাঁ গেছি দেখুন যে 3 নাম্বার ঘরে কেউ নেই, কিন্তু তৃতীয় পতি এবং দ্বাদশ পতি সে দশম ভাবে আছে। আবার চতুর্থ এবং আয়পতি শুক্র 4 নাম্বার ঘর এবং একাদশ নাম্বার ঘরের মালিক শুক্র 10 নাম্বার ঘরে আছে, তার বিচার হবে। সেই সঙ্গে 5 নাম্বার ঘর আর 10 নাম্বার ঘরের মালিক কিন্তু দ্বাদশ ঘরে আছে। 7 আর 8 নাম্বার ঘরের মালিক 2 নাম্বার ঘরে আছে। এ দিয়ে বিচার হচ্ছে। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আপনি যেটা বললেন যে রবি এবং হচ্ছে বুধ মিলে বুধাদিত্য যোগ ওখানে সৃষ্টি করে, যদি এই যোগটা মিথুন, কন্যা এবং সিংহ এবং মেষে যদি এই আপনার যোগটা দেখা যায়। হ্যাঁ স্যার, তো সেক্ষেত্রে ওখানে আরেকটা যোগ সৃষ্টি করছে, সেটা হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ স্যার। হ্যাঁ রবি শুক্র দারিদ্র যোগ তৈরি করেছে। কেন করেছে এটা বলেন তো? স্যার আমি তো শুধু জানি স্যার রবি শুক্র ক্ষেত্র ওই স্থানে থাকলে স্যার দারিদ্র যোগ সৃষ্টি করে স্যার। লগ্নের ক্ষেত্রে শুক্র অশুভ গ্রহ, কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র অশুভ গ্রহ, সে চতুর্থ এবং আয়পতি, দারিদ্র যোগ তৈরি করেছে। আর উনি এত বড় মহান রাজা, উনি সব দান দক্ষিণা করে সর্বশেষ ইয়েতে গেছে, মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই যোগে এটা শুভ দারিদ্র যোগ, এটা অশুভ দারিদ্র যোগ নয়। আচ্ছা আচ্ছা স্যার। যেমন পিসি রায়, উনার জীবদ্দশায় সকল ধন সম্পদ সম্পত্তি মানে ইয়ে করে দিয়ে গেছেন, ট্রাস্ট করে দিয়ে গেছেন। যেমন পিসি রায় বাগেরহাট পিসি কলেজ তৈরি করেছেন। ওই যে পিসি মানে কলকাতায় যিনি হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপন্ন হয় বিজ্ঞানী পিসি রায়, যার বাড়ি লালুলি মানে আমাদের এই খুলনা ডিস্ট্রিক্টের পাইকগাছা থানায়। তো ইনি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ইনি যে কত কি করেছেন সেগুলো সব কিন্তু মৃত্যুকালে মৃত্যুর আগেই উনি সব ট্রাস্ট করে দিয়ে গেছেন যে সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে, তারা পরবর্তীতে সবই কিন্তু সরকারি সম্পত্তি বলে গণ্য হয়েছে। আমি চেয়েছিলাম এইরকম জন্ম তারিখ দিন আপনারা, যে কোনো বিজ্ঞানী কোনো ঐতিহাসিক এইরকম দেবেন, বাকি যে গ্লাসগুলো রয়েছে আরো 6টা এরকম চাই। কিন্তু আমি যে যার ভিতর দিয়ে আলোচনায় বোঝা যাবে যে হ্যাঁ ব্যক্তিটি এইরকম ছিল বা এই দিনটা এইরকম ছিল, এই বৃহস্পতি এইরকম করতে পারে। তো আজকে বৃহস্পতির দিন দেখুন আপনারা ধ্বংসের কোনো তারিখ কিন্তু খুঁজে বের করতে পারেননি। আপনারা চাঁদে গমনের তারিখটা আমরা পেলাম না, সেটা ব্যর্থ হলাম। আমাদের প্রেসিডেন্ট স্যার একটা তারিখ বললেন, সেটা রাজনৈতিক কারণে আমরা নিলাম না, অথচ প্রেসিডেন্ট স্যার বলেছেন আমাদের কিন্তু নেওয়া উচিত ছিল। এটা কিন্তু অগ্রাহ্য করার অধিকার আমার ছিল না, কোনো ক্রমেই ছিল না। কিন্তু দেখুন কি করে হয়ে গেছে। মানে ক্লাস আজ বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতি আজকে যাকে দেবে তাকেই কিন্তু নিয়ে আসবে। আপনাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। তাহলে প্রেসিডেন্ট স্যারকে আমরা অমান্য করলাম কেন? আসলে উনার দেওয়া তারিখকে কেন নিলাম না? ভেবে দেখুন এখানে, এটাই কিন্তু বুঝতে হবে যে প্রেসিডেন্ট স্যার উপস্থিত থেকে একটি তারিখ দিলেন, সে তারিখটি আমরা রাজনৈতিক কারণে অ্যাভয়েড করলাম। এটা অ্যাভয়েড করার ক্ষমতা কি আমাদের ছিল? ছিল না। তার মানে অ্যাভয়েড কেন হলো? ভাগ্যে আজকে লেখা আছে দেবগুরু বৃহস্পতির, ওরে বৃহস্পতির লগ্নের, অর্থাৎ লগ্নে বৃহস্পতি 3 নাম্বার সংখ্যা, 3 নাম্বার লগ্ন হবে, রাশি সংখ্যাও তাই হবে, এইরকম একটা কিছু বের হবে। তাই না কিন্তু প্রেসিডেন্ট স্যারকে অ্যাভয়েড করা হয়েছে। বুঝতে পেরেছেন? স্যার ওনার লগ্নে ষষ্ঠে রাহু আছে স্যার। আপনার প্রশ্ন এই রিলেটেড না, রিলেটেড এর বাইরে প্রশ্ন করবেন না।
দেখুন, মরণের খবর যদি চরণে বলে, তো ভাগ্যের খবর কি আমাদের জ্যোতিষ বলবে না? বলবে? বলবে? তাহলে জি স্যার, অবশ্যই। আজকের জিনিসটা আপনারা মানে ঐতিহাসিক হিসাবে আজকের ক্লাসটাকে মাথায় রাখবেন, যে উপস্থিত থেকে প্রেসিডেন্ট স্যার বলা সত্ত্বেও আমরা সেই তারিখকে কেন এইভাবে চলে গেলাম, নিয়ে গেল কেন? গ্রহের বাইরে, অর্থাৎ 9টি গ্রহের বাইরে আমরা কেউ নেই, কেউ নেই। সবাই 9টি গ্রহের দ্বারা আমরা বাঁধা। ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে যেখানেই যান, যখন আপনারা কালপুরুষের অঙ্গ বিভাগে যাবেন, যে 9টি গ্রহ দেহের কোথায় কোথায় নিয়ন্ত্রণ করছে, যখন আপনারা নক্ষত্রে যাবেন 27টি নক্ষত্র দেহের কোথায়, মানব দেহের কোথায় নিয়ন্ত্রণ করছে, এমনকি যখন আপনারা এই রাশিতে যাবেন 12টি রাশি কোথায় কোথায় নিয়ন্ত্রণ করছে, সবকিছু গ্রহ দ্বারা নিয়ন্ত্রণ। অর্থাৎ গ্রহই কিন্তু আজকে আমাদের যেতে দিল না, যে আজকে তারিখটা হলো 2, পরিবর্তন। আজকের 2 তারিখ মানে পরিবর্তন হয়েছে। চন্দ্রের ক্লাসে বলেছিলাম না যে পরিবর্তন হবে, চন্দ্র পরিবর্তনশীল গ্রহ, গ্রহ মাতা বলেছি। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ তো বলেছেন। আজকে দেখুন সেই পরিবর্তনটা কিন্তু ঘটে গেছে, মিরাকেল ভাবে ঘটে গেছে। যদিও প্রেসিডেন্ট স্যার এখানে অখুশি হতে পারেন যে আমি একটি তারিখ দিলাম, সে তারিখটি নিল না। তো এখানে দেখুন সেই পরিবর্তন কিন্তু 2 সংখ্যার ক্লাসে আমরা বলেছিলাম যে রানীমাই পারেন পরিবর্তন করাতে, যুদ্ধে যাওয়া ঠেকাতে, শত শত মানুষের জীবন নষ্ট মানে হওয়া থেকে বাঁচাতে, অথবা ওই রানীমা তার স্মৃতির সিঁদুর রক্ষা করতে পারেন একমাত্র রানীমাই। তো চন্দ্র যেহেতু আজকে 2 তারিখে ক্লাস হয়েছে, তাই না এত পরিবর্তন। আমি নিজে খুঁজলাম যে চাঁদে কবে মানুষ গমন করেছে, আমি যে কোনো বিজ্ঞানীর জন্ম তারিখ চাইলাম, খুঁজে পেলাম না। বলতে বলতে আপনারা রবি ঠাকুর বললেন, তারও সময় পেলাম না। কিন্তু সময় পেতে পেতে যেটা পেলাম সেটাও কিন্তু সেই বৃহস্পতির লগ্ন এবং বৃহস্পতির সেই 3 সংখ্যার রাশি। এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের মূল মাহাত্ম্য। যিনি আপনাদের কাছে ভাগ্যফল জানতে আসবেন, ভাগ্য যিনি দেখাতে আসবেন, তাকে তার জন্ম তারিখ পাবো, তার নাম পাবো। এইবার আপনারা বৃহস্পতির একটি বলুন, বৃহস্পতির নাম হয় এমন একটা নাম কেউ বলতে পারবেন? 3 সংখ্যার নাম হয় এমন একটা নাম কেউ বলতে পারবেন? পারবেন? পারবেন কেউ বলতে? একটা নাম্বার করে দিতে পারবেন না? কারণ আমি এখানে 3 সংখ্যা নেই। আচ্ছা, না থাকে দরকার নেই, আমি একটা নাম, কল্পিত নাম বানায় দিই। পার্থ। পার্থ? পার্থ তার সাথে টাইটেল কি? পার্থচন্দ্র দে। শুধু পার্থ নামটা 3 সংখ্যা হয়। পার্থ নামে 3 হয়? হ্যাঁ স্যার। খালি বলে তো হবে না, টাইটেল হতে হবে। যেমন একটা নাম বলে দিই, BIDESH। এর সাথে স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের রবি ঠাকুরের সংখ্যাটা কি হয় স্যার? আপনার এটা একটু দেখেন। আচ্ছা দেখছি। 2 1 3 4 3 7 5 12 3 15 5 18 9 10 11 7 18 আর 1 19 2 1 3 4 3 7 5 12 3 18 5 23 5 5 2 7 7 7 14 14 আর 15 5 আর 6 বিদেশ রায় তো হয় না, বিদেশ রায় 2 আর 3 4 3 7 5 12 3 15 5 20 ও 15 5 20 2 হ্যাঁ 2 1 4 3 ও 4 এটা হচ্ছে 5 5 3 5 2 7 1 এটা বিদেশ রায় যোগ করুন, দেখেন 3 হয়। এইবার রবীন্দ্রনাথ ঠাকুর আর ওনারে, রবীন্দ্রনাথ ঠাকুর আরে, হ্যাঁ স্যার, আরে BINDRANATH টগর লেখেন উনি, রবীন্দ্রনাথ টগর, কিন্তু হবে তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় যেটা লেখেন। আমাদের নিয়মানুযায়ী লিখতে গেলে ঠাকুর লিখতে হবে, THAKUR।
2 এর 1 3 2 5 6 আর 5 11 আছে 15 16 17 18 আর 5 23 24 24 আছে 28 আর 5 23 3 2 5 4 5 আর 9 10 আর 2 12 আছে 18 আর 2 18 আর 2 22 সমান 7 হয়। ওই যে 7 তারিখে, এই 7 তারিখে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই দেখেন 7 হয়। 5 মাসে জন্ম রবীন্দ্রনাথ হচ্ছে 5 হয়। দেখেন দেখেন স্পেলিংটা ঠিক লেখেন আপনারা, RABINDRANATH রবীন্দ্রনাথ। দেখুন তো 5 হয় কিনা। 2 এর 1 3 2 5 6 আর 5 11 4 15 16 17 8 8 1 9 5 14 5 5 1 6 4 10 10 আর 5 15 ভুল হয়ে গেল। 2 এর 1 3 2 5 6 4 5 11 11 2 4 2 6 2 8 8 আর 1 9 9 9 আর 5 14 5 5 আর 1 6 6 4 10 10 আর 5 15 5 আর 6 হয়। দেখুন তো কত হয়। 4 5 এর 9 10 12 আর 5 18 2 22 6 দিয়ে 8 হয় মনে হয়। 2 7 14 2 এর 1 3 2 5 6 আর 5 11 15 16 17 17 17 17 8 18 19 15 10 20 21 25 আর 10 30 এই দেখেন ওনার লিখিত নাম হচ্ছে রবীন্দ্রনাথ, রবীন্দ্র DRA, আর আমরা শব্দায়িত নামে কি বলি রবীন্দ্র, রবীন্দ্রনাথ। যেমন আমরা 1 নাম্বার ক্লাসে যখন গেছিলাম তপন, TAPAN লেখে, কিন্তু নিউমারোলজিতে হবে TAPON। এইবার দেখেন রবীন্দ্রনাথ, এই এর জায়গায় যদি আমরা ও দেই রবীন্দ্র, এই যে রবীন্দ্র দন্ত নয় দয় রফলা ও কার নাথ, তাহলে কিন্তু এখানে ও আসে। এই ও আসলে কিন্তু 3 হয়, ঠাকুর হচ্ছে 2 সমান হয় 5। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, বৃহস্পতির মানুষ, এই হচ্ছে মূল বানান। কিন্তু উনি লেখেন হচ্ছে রবীন্দ্রনাথ টগর। কিন্তু আমাদের শব্দায়িত নামে নিউমারোলজির যদি ফল আমাদের পেতে হয় শব্দায়িত নামে যেতে হবে। যেমন আগের দিনও বলেছি পাল, PAL, PAUL লেখে কিন্তু সবাই, কিন্তু হবে PAL, অর্থাৎ টগর হবে না, ঠাকুর হবে। যেটা বাংলায় যেটা হয় বা উচ্চারণ শব্দায়িত যেটা হয় সেটা হবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছেন? এইবার 3 সংখ্যার একটি দেখুন বিদেশ রয়, এই একটি নাম দিলাম আমরা, ধরেন এই দেখাতে আসছে বিদেশ রয়। বিদেশ রয় তার সংখ্যা 3। এইবার এই বিদেশ রয়ের হাতটি যদি আমরা পেতাম তাহলে বুঝতে পারতাম যে হাতের সঙ্গে হরস্কোপের সঙ্গে এই আজকের তারিখের সঙ্গে কি মিল পাওয়া যায়। এক্ষেত্রে আপনাদের ভিতর থেকে কার হাত নিব? আচ্ছা, স্বপন চক্রবর্তীর বয়স বেশি হবে না আমাদের ভট্টাচার্য বাবুর বয়স বেশি হবে? একটু জন্ম তারিখ শুনতে চাই। স্বপন চক্রবর্তী মিউটটা আনমিউট করুন, দেখি এই দুজনের ভিতর বয়োজ্যেষ্ঠ কে। স্বপন চক্রবর্তী, হ্যাঁ বাবু, আপনি ওই আপনার ওখানে মিউট করা আছে, আনমিউট করতে হবে। ওই যে অ্যারো, আপনার ওই যে ইয়ারফোন আঁকানো আছে, ইয়ারফোনের পরে একটা ক্লিক করেন। ইয়ারফোন, মোবাইলে যে ইয়ারফোন আছে ইয়ারফোনের পরে ক্লিক করেন। না, ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, কৃষ্ণলাল ভট্টাচার্য, ভট্টাচার্য বাবু আপনার বয়স কত হবে? জন্ম তারিখ? আমার জন্ম তারিখ? হ্যাঁ, কত সালে? 1964 সাল। 1964। এবার স্বপন বাবুর জন্ম কত সালে? হ্যাঁ, কত সালে? 56 বয়োজ্যেষ্ঠ হচ্ছে স্বপন বাবু, 1956। আর আমাদের প্রেসিডেন্ট স্যারের জন্ম কত সালে? 64। হ্যাঁ, 64। ও 64।
তাহলে 64, 65, 56। তাহলে আমরা সব থেকে স্বপন বাবুর হাতটাই দেখি। স্বপন বাবুর ক্যামেরা কি ক্লিয়ার আছে? স্বপন বাবুর হাতটা বের করেন তো, সব থেকে বয়োজ্যেষ্ঠ হাতটা ক্লিয়ার আছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার লগ্ন কি, আপনার জন্ম লগ্ন কি, আর বৃহস্পতিটা কোথায় আছে, এটা বলতে পারবেন? জন্ম তারিখটা বলুক না। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলেন, আপনার জন্ম তারিখটা বলেন, ডাকেন। স্বপন বাবুর? হ্যাঁ, স্বপন বাবুর জন্ম তারিখটা বলেন। 18 জুলাই 1956। 18 জুলাই 1956। 18 জুলাই 1956। কয়টার সময় জন্ম? সকাল 10টা 10 এরকম হবে। 10 AM। এইবার এই প্ল্যানেটটা আপনারা একটু বের করেন তো, যে দ্রুত পারবেন একটু বের করুন। দেখুন, 18 মানে 8 আর 1 9 7 16 16 17 17 5 22 22 7 6 28। এই দেখুন, এর এক তারিখ, এক সংখ্যা তারিখে জন্ম। 8 আর 1 9, অর্থাৎ মঙ্গলের তারিখে জন্ম। এইবার এনার প্ল্যানেটটা বের করেন। স্যার কোথায় জন্ম স্যার? হ্যাঁ, জন্মস্থান কোথায় স্যার? চট্টগ্রাম। চট্টগ্রাম তো মনে হয় নাকি? হ্যাঁ, চট্টগ্রাম স্যার। হ্যাঁ, চট্টগ্রাম দেন। চট্টগ্রাম বললিও। স্যার বৃষতে কেতু শুক্র, বৃষতে কেতু শুক্র, বৃষতে কর্কটে রবি বুধ, কেতু শুক্র, কর্কটে হচ্ছে রবি বুধ। হ্যাঁ, সিংহতে বৃহস্পতি, সিংহতে বৃহস্পতি। হ্যাঁ, আর কন্যা লগ্ন, কন্যা হচ্ছে লগ্ন। হ্যাঁ, আর এইবার বৃশ্চিকে চন্দ্র শনি রাহু, বৃশ্চিকে চন্দ্র শনি, এইবার রাহু। আর মঙ্গল হচ্ছে কুম্ভ রাশিতে। মঙ্গল কুম্ভ রাশিতে। এই হচ্ছে এনার প্ল্যানেট। আবার গিয়ে গিয়ে না। এই দেখেন, এখানেও কিন্তু দেখা যাচ্ছে 12 নম্বর ঘরে যে বৃহস্পতি। দেখেন আজকের যে বৃহস্পতি 12, এই দেখেন বৃহস্পতি 12 নম্বর ঘরে, দ্বাদশ ঘরে যে বৃহস্পতি। এইবার বৃহস্পতি হচ্ছে চতুর্থ এবং সপ্তম পতি। চতুর্থ সপ্তম পতি, চতুর্থ মানে মিত্রপতি, আর সপ্তম পতি মানে জায়াপতি। তো জায়াপতি যদি আমরা এই ঘরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যদি আমরা মানে জোটক বিচার করতে চাই, তাহলে চতুর্থ সপ্তম ভাবের সঙ্গে কিন্তু ইনার মিল থাকবে। চতুর্থ সপ্তম পতি এখানে বৃহস্পতি, বৃহস্পতি দ্বাদশ নাম্বার ঘরে সিংহ রাশিতে। সিংহ রাশিতে বৃহস্পতি বসে আছে 1 নাম্বার ঘরে। ওনার জন্ম তারিখটা কিন্তু সালে মাসে মিলে এক, আবার 10টার সময় জন্ম, তাও কিন্তু এক। এই দিন কি বার ছিল স্বপন বাবু? বুধবার ছিল স্যার। বুধবার মানে 5। বুধবার মানে 5। এইবার আমরা 5 হচ্ছে আজকের ক্লাস শুরু করেছি 5। এই দেখেন বুধবার মানে সেই 5 সংখ্যার বার। এবার বুধ ওনার কোথায় আছে? রবি বুধ যুক্ত হয়ে একাদশে বসে আছে, কর্কটে রাশিতে। রাশিতে বসে আছে মানে রাশিতে একাদশ ঘরে, চন্দ্রের ঘরে বসে আছে। আর রাশিতে দেখুন শনি আর রাহু। তো রাশিতে রাহুটা নিচস্থ, শনি হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠপতি। পঞ্চম এবং ষষ্ঠপতি শনি, যদিও এটা আপনারা এখন কম বুঝবেন। পঞ্চম এবং ষষ্ঠপতি এই যে ফলিত জ্যোতিষে গেলে এটা আপনারা এখন কম বুঝবেন। তো কম বুঝবেন, তার ভিতরেও একটু বলে যাই, রাহুটি কিন্তু নিচস্থ। প্রথম নিয়মেই রাহু নিচস্থ। তার সঙ্গে শনি যুক্ত হয়ে আছে বিদ্যাপতি এবং ষষ্ঠপতি। তার মানে শনি কিন্তু এখানে প্রভাবশালী। কন্যা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু শক্তিশালী হয়ে চতুর্থে বসে আছে মঙ্গলের গৃহে। আর রাশিটা বৃশ্চিক। এইবার কর্কট, বৃশ্চিক, মীন, এই 3টি রাশি হচ্ছে রাশির মধ্যে সেরা রাশি এবং সেরা লগ্ন। মেষ রাশির লোক নিজেকে জোড়াতালি দিয়ে জীবন পার করবে, আর বৃশ্চিক রাশির লোক ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে। তো রাশিটা বৃশ্চিক, কিন্তু সেখানে শনি যুক্ত, পঞ্চমপতি শনি যুক্ত। ওনার জীবনে কিন্তু মানে ওই জীবনে সেই শনি রাশিতে থাকার জন্য, রাহু থাকার জন্য মনের কষ্টটা বেশি থাকবে দৈহিক কষ্ট অপেক্ষা।
এমনকি এটা 3 নাম্বার ঘরে বিশেষ করে ভাই বোনের দ্বারা বেশি কষ্টটা পাবে। ওনার ভাই বোন বিশেষ করে ব্লাড রিলেটেড ভাই বোনের দ্বারা, তৃতীয় ঘর থেকে ভাই বোন বিচার করা হয়, তাদের দ্বারা উনি মনের কষ্টটা বেশি পাবে, ওনার শরীর কষ্ট যতটা না পাওয়ার কথা। কিন্তু বিষয় হচ্ছে 3 নাম্বার ঘরে, লগ্নের 3 নাম্বার ঘরে যে চন্দ্র পড়েছে, আমরা 3 সংখ্যার ক্লাস করছি বৃহস্পতির, 3 নাম্বার ঘরে গিয়ে চন্দ্র পড়েছে, 12 নাম্বার ঘরে 1+2 = বৃহস্পতি পড়েছে। আমরা জন্ম তারিখটা তো আরো একজনের নিতে পারতাম, ভট্টাচার্য বাবু তো বয়সে কম হতে পারতেন, মানে বয়সে বেশি হতে পারতেন। আমাদের প্রেসিডেন্ট স্যারও কিন্তু 56, মানে 1 বছর আগ পাস মাত্র। ও না 64 আর 65 হচ্ছে ভট্টাচার্য বাবু আর প্রেসিডেন্ট স্যার। কিন্তু তার মধ্যে দেখুন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছে আমাদের স্বপন চক্রবর্তী বাবু। তো তার জন্ম তারিখে দেখুন সেই মিউট করেন তো 3 সংখ্যার দিনে আমরা যেখানে বৃহস্পতি, মূল ক্লাস হচ্ছে বৃহস্পতিটা 3 নাম্বার ঘরে, লগ্নের 3 নাম্বার ঘরে আবার চন্দ্রটা। তো এভাবেই কিন্তু মানুষের মরণের খবর চরণে যেমন বলে, ভাগ্যটাও এভাবে ধরা দেবে। যদি হাত দেখা হয় তাহলে দেখা হবে বৃহস্পতি যেহেতু ওনার দ্বাদশে বসে আছে ব্যয়ের ঘরে, বৃহস্পতিটা অতটা শুভ ওনার নয়। ওনার হাত যদি দেখা হয় যে চন্দ্রের ক্ষেত্রটাও শুভ হবে না, কারণ হবে না শনি রাহু দ্বারা চন্দ্র পীড়িত। ওনার মঙ্গলটা ষষ্ঠে, তৃতীয় এবং অষ্টম পতি মঙ্গল ষষ্ঠে, মঙ্গলের ক্ষেত্র দেখলেও খুব একটা ভালো পাওয়া যাবে না। কিন্তু কেতুটা নবমে, এই বয়সে জ্যোতিষ শিখতে আসছেন, নবম দশম একাদশে কেতু শুভ ফল দেয়। নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা, স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি দেয়। তো এই জ্যোতিষ জগতে উনাকে নিয়ে আসছে কিন্তু এই কেতু। আর ধনপতি আর ভাগ্যপতি শুক্র উনাকে অত্যন্ত সৎ মানুষ, নিট অ্যান্ড ক্লিন মানুষ, পরোপকারী মানুষ। এমনকি শুক্রের যে গুণগুলো ভাগ্যস্থানে, ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে, এই শুক্রই কিন্তু উনাকে আজকে এত বছর বয়সেও দেখুন উনাকে দেখাচ্ছে যেন 40 বছর বয়স বা 45 বা 50 সর্বোচ্চ হতে পারে, অর্থাৎ এর বেশি কিন্তু মনে হচ্ছে না। অর্থাৎ শুক্রটা কিন্তু উনার খুবই স্ট্রং, যার জন্য উনি শান্তির প্রতীক এবং শান্তির মানুষ। অশান্তি বিশৃঙ্খলা যেখানে, সেখান থেকে লেজ গুটিয়ে আটা দেবে, কারণ কেতু যুক্ত সেখানে। আর রবি বুধ একাদশে যুক্ত হয়ে আছে, রবি এবং বুধ সে চন্দ্রের গৃহে, তার সঙ্গে কোনো শত্রুতা নেই। যদিও বুধাদিত্য যোগের ফল দেবে না, কিন্তু রবি বুধ কিন্তু নিঃসন্দেহে শুভ ফল দেবে। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি পড়েছে তার উপর, যার জন্য স্বপন চক্রবর্তীর সুনাম যশ খ্যাতি কম। বুদ্ধি আছে, বুদ্ধিমান আছে, বিচক্ষণ আছে, পরিশ্রমী আছে, কৌশলী আছে, কিন্তু বাস্তবায়ন ঘটাতে পারছেন না। নবমে কেতুটা নিঃস্ত থাকার কারণে ওনার জীবনে স্টার্টিং ভালো হচ্ছে কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না, বা করতে পারেননি উনি জীবনে। এভাবেই কিন্তু আমাদের বিচার করতে হবে। তো আবারও বলি, আজকে 12 নাম্বার ঘরে বৃহস্পতি মানে 3, আর 3 নাম্বার ঘরে চন্দ্র মানে 3। এই হচ্ছে ক্লাসের সঙ্গে মিল। যখন আপনাদের কাছে কেউ হাত দেখাতে আসবে, তার জন্ম যখন 3, 12, 21 বা 30 তারিখে হবে, সেই তারিখটি আগে লিখবেন, তারপরে হচ্ছে তার সাল মাস বার লিখবেন, লেখার পরে তার হরোস্কোপটি তৈরি করবেন। হরোস্কোপ তৈরি করার পরে তার হাতটা নিয়ে হাতে কোন গ্রহ শুভ অশুভ এভাবে 9টি গ্রহের ক্ষেত্র লিখবেন, তারপর তার ফলাদেশ দেওয়া শুরু করবেন, দেখবেন হুবহু ফলাদেশ মিলে গেছে। এটা হচ্ছে বিচারের পদ্ধতি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এবার আমরা ক্লাস করব, কিন্তু প্রেসিডেন্ট স্যারের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে বলেন? হ্যাঁ স্যার, ওনার বৃহস্পতি দ্বাদশ হয়, উনি কি ঋণগ্রস্ত হবেন? বৃহস্পতি দ্বাদশে থাকায় উনি কি ঋণগ্রস্ত হবেন? ঋণগ্রস্ত হবে, ব্যয় বৃদ্ধি পাবে, বৃহস্পতি ওনার প্ল্যানেটের চতুর্থ সপ্তম পতি ব্যস্ত হয়েছে। ওনার জীবনে বন্ধু বান্ধব, জীবন সাথী বা শ্বশুরালয় থেকে কোনো সহযোগিতা পাবে না, এইটা বলা যাবে। কিন্তু এই বৃহস্পতি ঋণগ্রস্ত কেন করবে? এ তো রবির গৃহে বসে আছে, তার উপরে কোনো দৃষ্টি নেই, বরং তার শুক্র তো নিজ গৃহে, ভাগ্য গৃহে, তাহলে তো ঋণগ্রস্ত হওয়ার কথা নেই। কেন ঋণগ্রস্ত করবে ওনাকে?
হ্যাঁ স্যার, শুক্র তো তার নিজের গৃহে বসে আছে স্যার ভাগ্য। বৃহস্পতি গুগলে ঋণগ্রস্ত করে না স্যার? কেন করবে? মঙ্গল ষষ্ঠে বসে আছে, তৃতীয় অষ্টমপতি। মঙ্গল ষষ্ঠে, মঙ্গলটা দুর্বল, বরং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে পড়েছে, কিন্তু মঙ্গলের দৃষ্টিতে তো বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এখানে মঙ্গল তো শক্তিশালী মঙ্গল না, সে তো মকরের মঙ্গল না, বা মেষের মঙ্গল বা বৃশ্চিকের মঙ্গল নয়, এটা তো কুম্ভ রাশির মঙ্গল। এটা আরো ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন, এটা ঋণগ্রস্ত করবে না। আমি প্রেডিকশন করলাম ওনাকে ঋণগ্রস্ত করবে না। হ্যাঁ স্যার, হবে না। রবি তবে স্যার মনে হয় কর্মক্ষেত্রে ওনার একটু পরিশ্রম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একজন করে করেন, একজন করে। স্যার চারটা কি মাঙ্গলিক? একাদশে রবি বুধ। কে বললেন? আমি বলি আচ্ছা, প্রথম দুর্জয় আচার্য বলুন, প্রথম দুর্জয় আচার্য। হ্যাঁ স্যার, বলছিলাম শনি যেহেতু রাহু যুক্ত, তাহলে কি ওনার কর্মক্ষেত্রে বেশি পরিবর্তন আনবে বা কর্মক্ষেত্র নিয়ে? শনি রাহু যুক্ত, শনি তো পঞ্চম ষষ্ঠপতি, পঞ্চম ঘর থেকে পিতামাতার বিচার করা হয়, ষষ্ঠ ঘর থেকে ব্যাধি পীড়া বিচার করা হয়। তাহলে কি ওনার, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এবার ক্লিয়ার। তাহলে তার পঞ্চম অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে বাধা দেবে, আর হচ্ছে ব্যাধি পীড়ার ক্ষেত্রে ক্রনিক ব্যাধি পীড়াগুলোকে চাঙ্গা করে মানে ধরে ফেলতে পারে, যার জন্য উনাকে প্রথমেই বলেছি যে মনের কষ্ট আর শরীর কষ্টটা উনাকে বেশি দিতে পারে। আচ্ছা, এইবার দ্বিতীয় প্রশ্ন তন্ময় বাগচি, বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন? স্যার এই লগ্ন, এই চারটা কি স্যার মাঙ্গলিকের আয়ত্তদিনে পড়ে? লগ্ন চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। তার মধ্যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, ষষ্ঠকে কিন্তু বাদ দেওয়া হয়। ষষ্ঠের প্রকোপ কম থাকার কারণে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশ লিখে নিন। লগ্নে 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 8 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে এবং 12 নাম্বার ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। যে কোনো প্ল্যানেটের, এই যে ইনারটায় দেখাই, এই লগ্নে থাকলে মাঙ্গলিক দোষ হবে, চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হবে, 7 নাম্বার ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হবে, 8 নাম্বারে থাকলে হবে, 9 থাকলে হবে, আর 12 নাম্বার ঘরে থাকলে হবে মাঙ্গলিক দোষ। এই গোল দেওয়া কয়টায় মাঙ্গলিক দোষ হবে। অর্থাৎ এটা ষষ্ঠে মঙ্গল, মাঙ্গলিক দোষ হবে না। আর একটা বিষয় মাঙ্গলিক দোষ হবে, মানে মঙ্গল যদি পাপস্থ হয়, পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট হয়, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ হবে। এখানে কিন্তু ষষ্ঠে মঙ্গল থেকে বৃহস্পতি দৃষ্ট হয়েছেন, এখানে মঙ্গল পাপস্থ হননি। যদি রাহু মঙ্গল যুক্ত হয় বা রাহু মঙ্গল দৃষ্ট হয়, তখন কিন্তু যে কোনো জায়গায় মঙ্গল থেকেও মাঙ্গলিক দোষ হতে পারে, সেটাও আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। স্যার আবার অনেকে যে, হ্যাঁ স্যার, অনেকে যে আবার বলে শনির সাথে যদি মঙ্গল থাকে এবং দ্বিতীয় গৃহে অবস্থান, যে পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট যদি থাকে, শনির সাথে তো শত্রু মঙ্গলের, শত্রু গৃহে শত্রু যুক্ত, শত্রু দৃষ্ট, হ্যাঁ, এইগুলো যদি থাকে তাহলে তখন মাঙ্গলিক দোষ হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন করতে চেয়েছিলেন জয়ন্তদেব, বলুন জয়ন্তদেব কি করতে চেয়েছিলেন? আমার স্যার ওই কর্ণলগ্নে শুক্র ধনপতি এবং ভাগ্যপতি, ধনপতি এবং ভাগ্যপতি, হ্যাঁ আরেকবার, ধনপতি এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে, একাই রাজযোগ ধরা হবে। ধনপতি এবং ভাগ্যপতি, ধন সম্পদ যে দেবে আর ভাগ্য যে দেবে, সেই তো ভাগ্যস্থানে বসে আছে, ওই রাজযোগের ফল দেবে। কিশোর কুমার কি বলতে চেয়েছিলেন, এবার বলেন। আমি বলছি একাদশপতি চন্দ্র, তৃতীয় ঘরে শনি এবং রাহু যুক্ত স্যার, সেক্ষেত্রে কি ওনার চঞ্চল মনে হবে খুব স্যার? না না, চন্দ্রের যে চঞ্চল, চন্দ্রের যে পরিবর্তন, উনি যদি চঞ্চল আর চন্দ্রের পরিবর্তন হতো, তাহলে উনি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে এনে উনি আজকে 5 তলার বাড়ি থাকতে পারতেন। ওনার সে 5 তলা বাড়ি কিন্তু হয়নি। অর্থাৎ আয়পতি চন্দ্র, শুনেন, আয়পতি চন্দ্র ওনার রাহু শনি যুক্ত থাকার কারণে আয় উপার্জনের পথে বাধা, গোছায় কাছায় নিয়ে আসবে, উনি ভোগ করতে পারবে না, উনি ঘরে নিয়ে আসতে পারবে না।
সারা জীবনে রাস্তা কাটতে পথে পথে দিয়ে চলে আসবে, এটাই হবে। আরে চন্দ্র আবার কিছু বলছে স্যার, ভাই বোনের সমস্যা হবে স্যার? হ্যাঁ, সমস্যা হবে। ভাই বোনরা জন্য উনি মানে মনে কষ্ট চঞ্চল পাবে, মনে থাকবেন। কষ্ট পাবে, ভাই মনে বোনদের কষ্ট জন্য। বা শরীর কষ্ট, অর্থ কষ্ট বা ধন সম্পদ সম্পত্তির লুণ্ঠন হবে। আর কারো কোনো প্রশ্ন? দাদা আমি 5 মিনিটের জন্য একটু বাইরে যাইতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এখন প্রেসিডেন্ট স্যারের ক্লাস শুরু হবে। আপনাদের প্রয়োজনে 5 মিনিট বা 3 মিনিট বিরতি দেওয়া যায়, যে আপনারা 3 মিনিট বিরতি নেন। এবার প্রেসিডেন্ট স্যার স্যার 5 মিনিট দেন স্যার, 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, সবাইকে 5 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনারা যা চা নাস্তা করার করে নিন। এবার প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবেন। আমি প্রেসিডেন্ট স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ভালো থাকবেন।